দর্শকদের নমস্কার। আমাদের সাথে আজকে আবার নায়েমদা জুড়েছে এবং আজকে একটা খুব গুরুগম্ভীর বিষয় রয়েছে আমাদের সামনে, যে এপস্টিন ফাইলস যেটা বেরিয়েছে, বিশ্বের তাবড় তাবড় লোকের নাম যার সাথে জড়িত। এবং এই ভদ্রলোক যে জেফ্রি এপস্টেইন, যে ভদ্রলোক যে এত সুন্দর কাণ্ডারি কাজ চালিয়েছে এত বছর ধরে। তো এই নিয়ে একটা আলোচনা রাখতে চাইবো। বিভিন্ন দিক আছে এপস্টিন ফাইলস, শুধুমাত্র তথ্য না, যে কি হয়েছে না হয়েছে সেটা তো একটু প্রথমে বলতে হয়, কিন্তু এই যে প্রত্যেকটা জিনিসকে আমরা যেভাবে দেখছি। তো নায়মদা, প্রথমে বলো কেমন আছে? বহুদিন পর দেখা। হ্যাঁ, হ্যাঁ, এই তো ভালো আছে, চলতেছে। তোমার কি অবস্থা? আমাদের অবস্থাই চলছে, এবং তোমাদের এক ঝটিকা উঠে গিয়েছে, এখন আমাদের এখানে ঝটিকা চলবে, মানে ভোট। দেখা যাক কি হয়, আমরা প্রাণে বেঁচে থাকলে আবার একটা এপিসোড হবে এরপরে। তো আচ্ছা। আহ, এই যে এপস্টিন ফাইলস খুব সম্ভবত এই 2026-এরই 30 না 31শে জানুয়ারি মানে প্রকাশিত হয়। এবং তুমি জিনিসটা মানে কতদূর কি দেখেছো আর কি জিনিসটা, এবং তোমার প্রথম প্রতিক্রিয়া কি হয় এই জিনিসটা দেখে? না, আমার কাছে আসলে এক্সটেন্ড ফাইল আমি তো না, আমার কাছে অতটা আহামরি লাগে নাই, কারণ ওই মানুষের ভিতরে যখন একটা ভোগবাদিতা বা প্রচুর টাকা পয়সা হয়, তখন মানুষের ভিতরে তখন নানা ধরনের জিনিসপত্র করতে মন চায়। তো কারণ এক সময় পরে দেখা যায় যে অনেক সময় আহ বিভিন্ন ভোগ বিলাসে মত্ত থাকতে থাকতে তখন আসলে আর কি আছে জীবনে, আর কিভাবে ভোগ করা যায়, তো ওইটা তো আসলে পাওয়া যায় না। কারণ মানুষের ঘুরে ফিরে তো খুব মৌলিক যে বিষয়গুলো আছে ওইগুলা মেটানোর পরে তো আসলে এরপরে যে সুখ বা হ্যাপিনেস এর যে ব্যাপারটা আছে, ওইটা তো আর বস্তু দিয়ে এরকম ভাবে পাওয়া যায় না, সম্পূর্ণ সংশোধন করা যায় না। তারপরে তো আমার কাছে মনে হয় যে এটারই একটা বহিঃপ্রকাশ, যে আর কি করা যেতে পারে, কত রকম ভাবে আহ ভোগ করা যেতে পারে। তো ওখান থেকে মানুষ একটা বিকৃত একটা বিষয়ের দিকে টার্ন নিয়ে নেয়। তো যত দেখা যায় যে বিকৃত একটা জিনিসপত্র হাবিজাবি যা করা লাগে। যেমন মাঝখানে একটা কাহিনী হয়েছিল না, এই এফস্টিন ফাইল বাদেও, আহ, কোন সুপার এলিট কতজন গুটি কয়েক লোকরা তোমার সাবমেরিন দিয়ে তোমার মারিয়ানা ট্রেঞ্চের গভীরে আহ গেছিল, এরকম টাইপের একটা নিউজ মনে হয় হয়েছিল মাঝখানে। তো আমার কথা হলো, যাদের এত টাকা পয়সা আছে, কি দরকার এত রিস্ক নিয়ে তারপর ওই সাবমেরিনে ঢুকে মারিয়ানা ট্রাঞ্চের ওই গভীরে যে, মানে ওখানে কি অসাধ্য সাধন হবে। হ্যাঁ, কৌতূহল থেকে আমার তো দরকার নাই, কৌতূহল থেকে যেখানে আমার জীবনটাই নষ্ট হবে। হ্যাঁ। তো বিষয়টা এরকম যে আমি বিরক্ত, দেখতো বিরক্ত তো এখন যদি এক্সপ্লয়েট করা যায়, আমি ক্ষমতা যেহেতু আমার কাছে টাকা পয়সা আছে, সব আছে, তো এক্সপ্লয়েট করার জন্য আমি নানা ধরনের মানুষকে টাকা পয়সা দিয়ে হায়ার করতে পারি। আর যাদের টাকা পয়সার অভাব আছে তারা তখন টাকার লোভে হোক বা নিজের জীবিকার তাগিদে হোক ওই চক্রে ঢুকবে, এগ্রিমেন্টে সাইন করবে, করে ঢুকে তারপরে সেটার ভিকটিম হবে। আর আমি আর কি, মানে যে ভিকটিম হলো আমি কি হব, আমি তার অপ্রেসর হব বা মানে শিকারী হব, আর সে হবে আমার শিকার। তো এরকম করে আমি আমার টাকা পয়সা দিয়ে একটা চেইন ক্রিয়েট করবো। তো এটার মূল হোতা মনে হয়েছিল এপস্টাইন, জেফ্রি এপস্টাইন। সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করছে, ক্ষমতাশালী লোকদের সাথে কানেকশন টানেকশন রেখে সে তার মানে আম, কি বলে ম্যানিপুলেশন পাওয়ার দিয়ে হোক বা যেমনি হোক ওইভাবে সে ব্যাপারগুলোকে ডিল করার চেষ্টা করছে। কারণ যাদের কাছে অনেক টাকা পয়সা আছে তারা আলটিমেটলি কি খোঁজে, যে এমন একটা কিছু যে আর কি আছে জীবন থেকে, আর কি নেওয়ার আছে। নতুন কিছু, হ্যাঁ। আর তারা তো, হ্যাঁ, নতুন কিছু, একটা এক্সোটিক কিছু হোক বা ডিফারেন্ট কিছু হোক। আর তারা তো আর স্পিরিচুয়াল হয়ে যায় নাই বা আধ্যাত্ম হয়ে যায় নাই ওইরকম টাইপের, মানে আধ্যাত্ম বলতে আমি বুঝাচ্ছি যে মানে ওইরকম সন্ন্যাস টাইপের, যে আচ্ছা অনেক দেখা হয়ে গেছে দিন দুনিয়া আমার, আমি আর ওরকম কিছু চাই না, আমি এখন সহজ সরল জীবনের দিকে ফেরত আসতে চাই, বাবা আমার আর লাগবে না, মানে এরকম মনোভাব তো তাদের তৈরি হয়নি। তো তাহলে তারা কি করবে তখন? ওখান থেকে নানা ধরনের জিনিস তৈরি হয়, নানা ধরনের আহ আর বিকৃত যেসব বাসনা বা ওইগুলো তৈরি হয়, তারা এগুলো করবে। এদিক একদিকে যেমন আমি যেমন প্রথমবার যখন বিষয় নিয়ে জানলাম শুনলাম, একটা জিনিস দেখলাম কি, এই যে জিনিসটা এটা খুব একটা নতুন কিছু না। যেমন বাবু ভাই, আমাদের দেশে একজন হুম। অভিনেতা আছে সালমান খান, হ্যাঁ? তিনি বিবাহ করেননি, ভালো কথা, তিনি করেননি। But না করার পরেও এবার আহ, আমাদের চোখের সামনে কি বিবাহ করেননি, তার মানে নিশ্চয়ই কোনো শারীরিক সম্পর্ক তার নেই। স্বাভাবিক, যেটা ভাবি।
আসলে কি নেই? আছে। এবং কত লোকের কাছে সাথে ছিল, বা আমরাও একটু মাঝে মাঝে একটু কি বলে ইন্টেলিজেন্ট গেস বলে না, ওরাও ঠিক আমরা হোক হোক হিসাব করে তো এর সাথে হতে পারে, এরকম অমুক জায়গায় ফার্ম হাউস থাকতে পারে, মানে বলছি কথার কথা, এটা কোনো ক্লেম না, মানে ওই আর কি, সবাই আমরা বুঝি, কিন্তু তখন কোনো হইচই করি না। এবার এপস্টেইন ফাইলসে অনেকের এই যে নিজের স্বাভাবিক কাজের পাশাপাশি আহ এই কি বলবো, একটা নির্দিষ্ট বয়সের নিচের বাচ্চাদের সাথেও বা মানুষের সাথেও যে ওটা করা যেতে পারে, সেটা অন্য কোথাও পাওয়া যায় না, তাই জন্য তারা তাদের মধ্যে আবার সেই ভাবটা আসছে, তাহলে ভাই এটাও একটু করে দেখি। এবং জিনিসটা সারা পৃথিবীতে নিন্দনীয়, তাই জন্য তারা কোথাও ভদ্রভাবে তো করতে পারছে না। যেমন এমনি যে ব্যবসাটা থাকে, যাদের ওই বয়সের পার হয়ে গেছে, তাদের ব্যবসাটা লিগাল অনেক জায়গায়, তো তারা স্বাভাবিকভাবে করতে পারে, সেই বয়সের নিচে হয় না সেটা। তাই সেই আস্বাদন তারা নিতে এখন সেখানে গেছে। এবং আশ্চর্যের বিষয় কি, এমন এমন লোক যারা কি, যেমন ওই স্টিফেন হকিং, ভদ্রলোক তো নড়াচড়াও করতে পারেন না শারীরিকভাবে, তিনি এর সাথে জড়িত, বা তিনি বা অন্য কাজে গিয়েছিলেন কি না তার সাথে, হ্যাঁ। তারপরে কিছু কিছু লোক, যেমন এই যে ভদ্রলোক, কি এনার নাম, বিল গেটস, বুড়ো লোক, ডোনাল্ড ট্রাম্প, ও মানে মরবে মরবে করছে উনি, তা মরছে না আর কি। এরা ওইসব কাণ্ডে যোগ থাকতে পারে, এবং মানুষের কাছে একটু আশ্চর্যজনক। এবং একটা জিনিস দেখলাম কাছে, এই জায়গাটা আহ, যেটা তুমি ভালো করে বললে, এতে বেশি কিছু আর আলোচনার পড়ে রইলো না, যে ওই ওনাদের অনেক কিছুই দেখা হয়ে গেছে, প্রচুর টাকা রোজগার হয়ে গেছে, তো আর কি, দেখবি ওটাও করি, আর নিষিদ্ধ, সে তো পৃথিবীতে অনেক কিছুই নিষিদ্ধ, খাটের তলায় অনেক কিছুই হয়, খাট মানে টেবিলের তল দিয়ে অনেক কিছুই হয়ে যায়, ঘুষ খাওয়া নিষিদ্ধ, কিন্তু সবাই আমরা জানি আমাদের প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় ঘুষ রয়েছে এবং দেদার রয়েছে, তেমনি গেছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যে কিছু কিছু তথ্য, যেমন তুমিও কটা বলো, কারণ সবাই তো সবকটা দেখেনি। যেমন আমি একটা দেখেছি, যে কি, যে বিল গেটস যে ভদ্রলোকটা রয়েছে, তিনি বহুদিন আগে থেকে এরকম একটা স্পেকুলেশন দিচ্ছিলেন যে সামনে না কোন একটা অতিমারি হতে পারে, সামনে একটা অতিমারি হতে পারে, সামনে একটা অতিমারি হতে পারে, ঠিক আছে। এবং ঠিক 2020-তে, মানে 19-20-তে, এই যে করোনার যে মানে মহামারী অতিমারিটা হলো, সেইটার পিছনে যে তিনি ছিলেন কিনা, এই যে করোনার যে ভাইরাসটা, সেটা ম্যানমেড কিনা, হ্যাঁ, এবং চীনের উপর পরবর্তীকালে দোষারোপ করতে চেয়েছে সারা বিশ্ব, যে পশ্চিম তো এখন আমাদের অনেক কিছু শিখায়, যে পোশাকও এরকম করতে হবে, ভাবনা চিন্তা এরকম রাখতে হবে, নালে না তুমি ঠিক এলিট না, ঠিক আছে, তুমি ওই নেটিভ যাকে বলে আর কি, আনসিভিলাইজ ইত্যাদি ইত্যাদি শব্দ, এখনো তোমরা ওই জায়গায় পৌঁছাওনি। তো প্রথমে ওই যে করোনার দোষটা ওনার উপর দেয়া হলো, মানে দুঃখিত, ওই চীনের উপর দেয়া হলো, কিন্তু আসলে ওরা বানিয়েছিল ওই ভাইরাসটা। এবং এপস্টিন ফাইল মতে, আমার মতে কি, আমার কোনো মত নেই, এটা এপস্টিন ফাইল অনুসারে বানিয়েছিল। প্রথমে ওটা মধ্যপ্রাচ্যের দেশদের উপরে কুৎসাটা ছড়াতে চেয়েছিল, যে তারা করেছে, কিন্তু ওই বাদুর ওখানে পাওয়া যায় না, তাই ওদের নামে দোষ দিয়ে মানে নিজের লেজে গোবরে হয়ে যাবে। তাই বলছে কোথায় পাওয়া যায়, চীনে পাওয়া যায়, চলো ওদের ধরি, ওরাও তো শত্রুপক্ষই আমাদের পশ্চিমের। তো তারা সেখানে এরকম দোষ ধামারে দিয়ে করোনাটা দিল, যাতে বিল গেটস যে ভদ্রলোক রয়েছে, তিনি এই ভ্যাকসিনের ইত্যাদি ইত্যাদি, ওরা কি করে টাকা পায় আমি অতটা জানি না, যাক ভ্যাকসিনের টেন্ডার ফেন্ডার ইত্যাদি রিসার্চ, যাই হোক, ভ্যাকসিন বিষয়ে সে অনেক টাকা কামিয়ে নিয়েছে আর কি, যে মানুষের এত রোগ হলো, লোক মূল্য, এরকম এরকম তথ্য এপস্টিন ফাইলস থেকে মানে তুলে আসছে। এই জায়গাটা তুমি কেমন করে দেখো, তুমি যদি কিছু তথ্য দিতে পারো অন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে তো অনেক আগে একটা কি কনস্পিরেসি থিওরি টিওরি হয়েছিল, এখন মনে হয় এটা বাস্তবে পরিণত হয়েছে। মানে কনস্পিরেসি থিওরি না এটা, মানে তুমি যেটা বললা, তোমার কাছে যেটা শুনলাম, হ্যাঁ, ওটা মানে বাস্তবে হয়তো বা ই হয়েছে। এখন এরকম অনেক কিছুই আসলে মানুষ মানে ধরে এরকম করে। আমার কথা হলো যে আর একটা জিনিস আছে, তোমার বিগ ফার্মার যে এই বিষয়টা, ওষুধ কোম্পানি, তো এখানে যে বিষয়গুলো হয় ওইটা নিয়েও তো অনেক, একটা একটা বই আছে আমি দেখছিলাম, কি জানি ব্যাড সায়েন্স না, একটা বই আছে। তো ওই বই এরকম মানে দেখানো হয় যে বড় বড় কর্পোরেশন, ওষুধ কোম্পানি থেকে শুরু করে, মানে সায়েন্স রিলেটেড যেসব ব্যাপারগুলো আছে ওইগুলা কিভাবে পলিটিক্যাল, মানে পলিটিক্স এর সাথে যুক্ত হয়ে মানে মানুষকে কিভাবে আর কি কন্ট্রোল করে। বা বাজারে ধরো যে যা মানে একটা জিনিস আবিষ্কার হয়ে গেছে, বাট ওটাকে আসলে ইচ্ছা করি সবার জন্য আনবে না, ওটাকে রেস্ট্রিক্টেড করে ওটাকে একটা ব্যবসায় রূপান্তরিত করবে যাতে ব্যবসাটা টিকে থাকে। হ্যাঁ, এরকম করে করা হবে জিনিসগুলো। তো এরকম অনেক ধরনের ব্যবসা তো থাকে।
আর আমরা এখন যে সিস্টেমে রান করতেছি ওই সিস্টেম হলো তোমার হলো ক্যাপিটালিজমে রান করতেছি। তো ওই সিস্টেমে আসলে ব্যবসাটাই মেইন। হ্যাঁ, তো এখানে যেটা করা হবে সবই আসলে ওই প্রফিট কামানোর ধান্দা নিয়ে করা হবে। নিজে সেফ থেকে তারপরে বাদ বাকি জিনিসগুলো হলো যে ওই লাভ, লাভ টাইপের বা ভ্যালু যেটা আছে ভ্যালুটা আসলে ওই প্রফিট কেন্দ্রিক হয়ে গেছে। তো তো এখন মানুষকে ভাইরাস টাইরাস দিয়েও ব্যবসা করা যায়। তো এরকম যদি বিষয়গুলো যদি করা করা যায় তারা করবে, যেহেতু তারা একদম তাদের হাতে সমস্ত ক্ষমতা আছে। মানে এই যে গুটি কয়েক মানুষের হাতে তো সমস্ত ক্ষমতা না, টাকা পয়সা আছে। তো তারা দেখতেছে যে যেহেতু আমাদের হাতে সবকিছুই আছে, তো আমরা চাইলে যে কোনো ভাবেই তো সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারি। হ্যাঁ, তো এটাকে তখন আমরা আমাদের এখানে যারা বিশ্লেষক আছে তারা তারা ইলুমিনাটি তারপরে আরো কি কি সব কিছু কনস্পিরেসি থিওরি দিয়ে জিনিসগুলো, কিছু কনস্পিরেসি থিওরি আসবে। আর দেখা যাবে যে কনস্পিরেসি থিওরির ভিতরে কিছু কিছু জিনিস আবার সত্যও হবে। যেমন ওই যে মাঝখানে যে সিমসন কার্টুন না কি জানি একটা আছে, হ্যাঁ ওইখানে কি কি জানি দেখায়, কি 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 জানি দেখায়, সবটা কি পরে সত্যি হয়ে যায়। হ্যাঁ, তো এটা কিভাবে সম্ভব হয় আগে? তো আমার মানে কোনো কিছু আসলে একক ভাবে হয় না, মানে সবাই সবার সাথে যোগ সাজস করে একটা জিনিস তৈরি হয়। হ্যাঁ, সবাই সবার সাথে একটা যোগ সাজস করে একটা জিনিস তৈরি হয়। আর এটার পিছনে মেইন যে জিনিসটা আমি দেখি সেটা হলো যে একসাথে টিকে থাকার প্রবণতা, নিয়ন্ত্রণ করতে চাওয়ার প্রবণতা, তারপরে মানুষের ভিতর যে ওই লোভটা কাজ করে, এই ব্যাপারগুলো আসলে কাজ করে পাওয়ার ডাইনামিক্স। তো এখন যে ধরো তোমার ওই আহ, যাদের যারা ক্ষমতা রুলিং করতেছে, হ্যাঁ, তো তারা তো চাইবেই যে যে কোনো ভাবেই হোক তাদের নিজের জিনিসটা আগে গোছাই, কিভাবে প্রফিট করা যায় এটা করা যায়, এটা তো তারা চাবে। তো এই বিল গেটস এর এই কথাটা আমি আগেও মানে একটু চাওয়ার হয়েছিল। তো আমি আবার কনস্পিরেসি থিওরি এগুলো নিয়ে আসলে একটু মানে কম কনসার্ন থাকি। হ্যাঁ, মানে এখনো একটা গল্প আকারে আছে, যেমন এই যে এলিয়েন যে বিষয়টা, এটা নিয়েও কিছু কনস্পিরেসি থিওরি আছে। তো এখন কি সবটাকে আমি উড়াই দিব? হয়তোবা কিছু সত্যতা আছে যেটা আমরা হয়তোবা জানি না বা আমাদের কাছে আসেন, বা আমরা হয়তোবা গোপনে গোপনে অনেক কিছু হচ্ছে, বাট আমরা বুঝতেছি না যে কোনটা ট্রু আর কোনটাই। এটা হয়তোবা তারা বুঝতেছে যারা এগুলা রান করতেছে। এখন কথা হলো যে তারা রান করতেছে আর আমরা বুঝলেও বা কি করবো? আমার প্রশ্ন এই জায়গায়, না আমি বুঝছি যে আচ্ছা বিল গেটস একটা মহামারী দিছে কিসের জন্য, ওর প্রফিটের জন্য করছে, যাতে ও যাতে ই করতে পারে, এবং এই জন্য হয়তোবা সে আরো নানা জনের সাথে গোল টেবিল বৈঠক করে জিনিসগুলো সেটমেন্ট করছে, বা চায়নাকে ধরা খাওয়ার জন্য সে কিছু একটা করছে। তাই এটা আমি জানলাম, তো জানার পরে আমি খুব অবাক হইলাম। অবাক হওয়ার পরে আমি কি করবো? তারা তো এটা জানে যে মানুষ জানলেও কিছু করতে পারবে না। তো তো এখানে আমরা এখানে চায়নাকে আলাপ আলোচনা করবো, আলাপ আলোচনা করার পরে তারা হয়তো বা একটা পাবলিক স্টেটমেন্ট দিবে, দিয়ে বলবে যে না, যেমন বিল গেটস অস্বীকার করছে যে আমি এপস্টিন ফাইলে ছিলাম না শুরুর দিকে, পরে মনে হয় মাইনা নিছে কিনা জানি না। হ্যাঁ, হ্যাঁ, যে পরে আমি কিছু পরে করি না। কানাডা বা কোন দেশ থেকে কোর্টে মামলা হয়েছে, পরে হ্যাঁ, এনেছে হ্যাঁ ছিল। মেনে নেছে। তো মেনে নেওয়ার পরে দেখা যাবে যে আবার ছাড়াছুড়া হয়ে যাবে, একটু শেমিং টেমিং খাবে, আর তারপরে শেষ বয়সে শেমিং খেয়ে আর কি ব্যবসায় বা হবে। ঘাটতি করতে পারে, ব্যবসা একটু ঘাটতি হ্যাঁ, এটাই। আর তারা তো সবকিছু ভোগ করে গেছে। এই যে তুমি যে ট্রাম্পের কথাটা যে আস, ট্রাম্পের আর জীবনে কি আছে? সে প্রেসিডেন্ট হইলো 2বার। তার সে জীবনে কি করছে? মানে অর্থ বিত্ত ফেম যা আছে সবই কামাইছে, সবই আছে। এরপরে এই লোকটার জীবনে আর কি দরকার? তো এই লোক এপস্টিনের সাথে যুক্ত হবে না, তার কি হবে? এ তো সবচেয়ে বড় অসহায়, তার আর কিছুই করার নেই। হ্যাঁ, আর স্টিফেন হকিং এর কথা যদি আসলো, স্টিফেন হকিং এরটা একটু সারপ্রাইজিং যে আচ্ছা, আমাদের এটা সারপ্রাইজিং হওয়ারও আসলে এভাবে আমি কোনো কারণও দেখি না, হইতেই পারে। কারণ একজন মানুষের হাঁটতে চলতে না পারলেও তার মনটা তো সচল না, এই মন দিয়ে তো সে অনেক কিছুই সে, তার বই আছে, সে অনেক ডিসকভারি করছে, আবি যাবি এইসব করছে, ওই মনের ওই জায়গাটাও থাকতেই পারে। তো মনের ভিতর তো ডার্ক সাইড তারপর লাইট সাইড, ভালো খারাপ দুইটাই তো থাকে। তো ওখান থেকে কিন্তু আমার কথা হলো যে মানুষ যখন অবাক হয়, কেন অবাক হয় আমার কোশ্চেন এই জায়গায়।
মানুষ ভাবে কি যে সে না অনেক সৎ, হ্যাঁ সে না অনেক ধোয়া তুলসী পাতা, হ্যাঁ তার মনের ভিতরে সবসময় সে অনেস্ট, তার কোনো খারাপ জিনিসই নাই তার ভিতরে। এবং কিছু খারাপ করে বসলেও না নিজেকে বুঝিয়ে নেয়, না না পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল, আমি ভালো মানুষ। হ্যাঁ আমাকে শয়তান করাইছে, বা আমাকে সামথিং কোন দেব দেবতা, মানে ওই যে তুমি বিভিন্ন মহাভারতে তারপরে আরো অন্যান্য গ্রন্থের ভিতর তুমি দেখবা যে কিছু একটা করলে না সব দেবতাদের নামে চাপাই দাও। ওই যে কেউ বর করেছিল, বশ করেছিল ইত্যাদি। হ্যাঁ, বা ধরো করছি আমি একটা সম্পর্ক, আহ ধরো কোনো একটা সম্পর্ক যেটা নিষিদ্ধ সমাজে, ওরকম একটা সম্পর্ক আমি করে ফেলছি, তখন এটাকে কেমনে কাউন্টার দেবে? তাও আবার আমি ঋষি সমতুল্য মানুষ, এটা তো ঝামেলা না যদি এফস্টাইন ফাইলের মতো বাইরে হয়ে যায়, তো এখন এটা কি করবো? তো এটাকে তখন কাউন্টার দেওয়ার জন্য বলবে যে না আসলে বা ধরো মহিলার ক্ষেত্রে যদি ধরি যে নারীর সন্তান হচ্ছে না। তো ঋষি কি করলো, ঋষি এসে কি জানি একটা মাথায় ছোঁয়া দিল, হয়ে গেল সন্তান, এটা সম্ভব? আমার মাথায় ছোঁয়া দিলে সন্তান হয়ে যাবে। তো এখন এই জিনিসটা এভাবে আর কি, জিনিসটা দিলে একটু জিনিসটা ডিভাইন ডিভাইন লাগে শুনতে, কিন্তু এটা তো সম্ভব না। ঋষি অন্য কিছু করছিল যেটা বায়োলজিক্যালি ব্যাখ্যা করে, হ্যাঁ মেটিং করছিল। তো এখন এটা বললো তো আবার তো আমার ঋষি থাকে না, হয়ে যায় সাধারণ মানুষ, এত ঝামেলা। সো এইভাবে তখন জিনিসগুলোকে একটা কমপ্লিট করা হয়। আবার কিছু কিছু জায়গায় আমি করে ফেলছি একটা কাজ, বা আমি কাজ করিও নাই, অ্যাকচুয়ালি আমার মাইন্ডে খুব ডার্ক চিন্তা ভাবনা আসছে, হ্যাঁ এখন হয় কি যে আমি তো সারা জীবন নিজেকে ভালো মানুষ মনে করি, কিন্তু হঠাৎ করে তাদের এই ডার্ক চিন্তা কেন আসে? তখন আমি হঠাৎ করে নিজেকে ভিতরে ভিতরে বুঝাবো না না আমার ভিতরে যেসব চিন্তাগুলো আসছে এটা আসলে আমি করতেছি না, শয়তান করাচ্ছে, শয়তান করাচ্ছে, আমাকে লুসিফার করাচ্ছে। হ্যাঁ এরকম নানা ধরনের চিন্তা ভাবনা আসে। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় এপস্টাইন ফাইল আসার পরে মানুষ যে অবাক হয়ে গেছিল বা অবাক হয়, এটা হয় মূলত বেসিকলি সে ভাবে যে মানে সে সব, তার দ্বারা অ্যাটলিস্ট এরকম ন্যাক্কারজনক জিনিস করা সম্ভব না। কিন্তু এখানে যিশুর একটা কথা আছে, সেটা হলো যে আহ, মানে এরকম কথা আমি একবার হুবহু কোট করতে পারবো না, মানে কথার মর্মার্থটা হইলো এরকম যে আমি যখন কোনো কিছু ধর্ষণ করার জন্য আমাকে যে অ্যাকচুয়ালি ধর্ষণ করতে হবে সেটা এমন না, আমি যে ওইটা থিঙ্কিং করতেছে আমার মাথায় যে চলতেছে, বা ওইরকম টাইপের যে থট গুলো চলতেছে, ওইটাই আমি, কারণ ওইটা মাথার ভিতর গুনগুন করবে, ওটা করতে করতে এক সময় ওটা আমার অ্যাকশন দিয়ে বের হয়ে যাবে। তো মানুষ তখন মনে করে যে না আমি তো করতেছি না, আমার ভিতর তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই, আমি তো ভালো, আমার ভিতর তো সবসময় ভালো জিনিসই আসে। কিন্তু মানুষরা কখনোই আবার জাস্টিফিকেশন দেয় ভিতরে, মানুষরা কখনোই অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করে না তার মাইন্ডের ভিতরে যে তার মাইন্ডে কত ধরনের চিন্তা ভাবনা আসে। ওই ধরনের চিন্তা ভাবনা যদি আসে, সে ওটা দেখতে পারলে সে ট্রমাটাইজ হয়ে যেত, বা অ্যাটলিস্ট সে হাম্বল হইতো তো, যে না আসলে আমি যে খালি অন্য মানুষকে যে খালি আঙুল তুলতেছি, এই আঙুলটাকে আমার দিকে তোলা উচিত। মানে তুমি বলছো যে এটা তুমি তো মাথার সাথে কোনো লিংক দিয়ে মনিটরের সাথে কানেক্ট করে দিই, এবং মনিটরে এগুলো ভেসে ওঠে যে কি কি আমি ভাবছি, তাহলে একটু দেখা যায় নিজে করে বাবা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মানুষের মাথার ভিতর যা আছে সেটা যদি একদম মুভি আকারে দেখা হয় সবাই ধরা খাবে, সবাই এক্সটিন ফাইলে ধরা খাবে, হ্যাঁ হুম। সবাই দেখা যাবে যে একটা দানব ভিতরে ভিতরে। আমরা খালি প্রকাশ করি না, প্রকাশ করলে কারোরই চাকরি থাকবে না। সবাই দেখবে যে ভাই তুমিও বাটপার আমিও বাটপার, ওই যে স্পাইডারম্যানের একটা মিম আছে না, এ এ এটাকে দেখায়, এ এটাকে দেখায়। ঠিক আছে, হ্যাঁ। তো তখন দেখা যাবে যে সবাই, এখন আমি যদি মাপতে যাই যে আচ্ছা কে আসলে বেশি খারাপ কে আসলে কম খারাপ, তো এই মাপামাপি করে আসলে জিনিস সলভ হবে না। তো আমাদের ভিতরে প্রবণতাটা আছে, তো কারোটা প্রকাশ হয় কারোটা হয় না, হ্যাঁ। তো এখন এখান থেকে আসলে তাহলে আমি কি শিখতে পারি, বা মানে মানে অবাক হওয়ার ভিতর, মানে এই ব্যাপারটাতে আসলে কেন এত চাউড আপ হয়ে গেল সবকিছু? তো মানুষের কাছে সবসময় মনে হয় যে বিল গেটস এর মতো একটা এরকম একটা লোক, আহ আমরা না হয় ভাই পাপি তাপি বা পাপি তাপি লোক, আমাদের অত শিক্ষা নাই দীক্ষা নাই টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমাদের আমরা অভাবে আমাদের স্বভাব নষ্ট, নুন আনতে পান্তা ফুরায় যায়, তো আমরা সবকিছু করতেই পারি চাই।
হ্যাঁ মানে আমাদের ওরকম খারাপ টারাপ হইতেই পারে, আমরা যেটা করতে পারি, বা হইলেও ওটা আর কি ক্ষমার দৃষ্টিতে দেখা যায়, বা নেগলিজিবল, অবহেলার চোখে এটা এড়ায় দেওয়া যায়। হ্যাঁ, বা পুলিশের পেটানি খায়া বা আইনের সুশাসনে হয়তো বা আমাদের যদি কিছু একটা ভালো হয়তো হবে। কিন্তু এই লোকগুলা তো আসলে সমাজের অনেক সেলিব্রিটি টাইপের মানুষ। হ্যাঁ, এদেরকে অনেকে ফলো করে, এদেরকে অনেক হ্যান করে ট্যান করে। এই লোকগুলো কেন এরকম, বা এরা কেন এগুলোর সাথে যুক্ত হবে, এটা খুব সারপ্রাইজিং লাগে আমাদের কাছে। তখন আমরা ওয়াও একটা জিনিস, হায় হায়, আমি না হয় অশিক্ষিত, আমি না হয় জানি না, কিন্তু এই লোকটা তো শিক্ষিত, এটা কেমন, আবার তখন ভিতরে ভিতরে মজাও লাগে। এই লোক যখন করছে তাহলে আমি করলে আমারটা সমস্যা কি, আমারটা ভ্যালিড হয়ে যেত, তাইলে তো আমি তো করতেই পারি। এই লোক যদি এরকম দুইটা মেয়ের সাথে ঘুরে, আমি তো এক সময়ের সাথে ঘুরলেও সমস্যা। আচ্ছা, এখানে তোমার কাছে একটা প্রশ্ন এরকম একটা জিনিস হয়ে যাবে। একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। এই যে আহ কথায় কথা, আমি হিন্দি চ্যানেল অনেক একবার মনে হয় বলেছিলাম কথা, হ্যাঁ, তো বাই দ্য ওয়ে, আমি কিন্তু আবার ওই বিল গেটস বা এরা যারা এই সমস্যার সাথে জড়িত, আমি তাদেরকে আবার ডিফেন্ড করতেছি না। হ্যাঁ, বা তাদের আমি কি জানি স্তুতিও গাইতেছি না। হ্যাঁ, মানে তারা করে ফেলেছে তো ভাই, শাস্তি তো কাজের হয়, কি ভাবছে, ভাবার তো কোনো শাস্তি নেই না আপাতত। তাই তারা শাস্তি পাবে যদি আমরা পারি শাস্তি দিতে। আমি তোমাকে যে প্রশ্নটা করছি না, হিন্দি চ্যানেলে বলে একবার বলেছিলাম, বাংলা চ্যানেলে বলিনি, তাই বলছি। এই যে আহ একটা শ্রেণী দেখবে, তাদের একটা মানে এই যাদের একটু বুদ্ধিজীবী, শিক্ষিত মধ্যবিত্ত, তোমাদের ওখানে প্রচলিত আছে কিনা জানি, আমাদের এখানে আছে, তোমাদেরও আছে, তাই তো? সেটা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে কি, যে এই ভদ্রলোকরা কথা বলবে বৌদ্ধিক, বলে না না সব পাথর ভাঙা কাজ করি নাকি, আমরা আমরা সব চাষবাস, ওই লাঙল ফাঙল আমরা ধরি নাকি, ইত্যাদি, হ্যাঁ না, ঠিক আছে। আমরা বৌদ্ধিক আলোচনা করি, আমরা দর্শন আলোচনা করি, আমরা সাহিত্য আলোচনা করি, আমরা বিজ্ঞান আলোচনা করি, ইত্যাদি। আমরা মাথা আর কি সমাজের। কিন্তু তার যখন খিদে পাবে, সে তখন আর কবিতাও পড়বে না, বিজ্ঞানের সূত্রও মুখস্থ করবে না, সেই চাষির কাছ থেকে খাবার নিয়ে রাঁধুনির কাছে রেঁধে সুন্দর মানে জিভে জল হুম। পড়ে যাওয়া খাবারের পিছনে ছুটবে। ঠিক আছে, সেখানে আবার চাষি আর বা রাঁধুনিকে আবার ছোটই করে, অদ্ভুত। একে তো ওতেই তার বেশি মজা, ওটাকেই সে ছোট করবে। তারপর ভাবো যে আহ সে এমনকি তাদেরও ছোট করবে, যাদের জন্য সে ভাবো বলছে সে জাপান ভারী সুন্দর জায়গা। হ্যাঁ, কেন হুম। সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তাই সুন্দর জায়গা আশা করি। না না, যারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না তারা মানুষই না, ওইসব কাজ কেউ করে নাকি, হ্যাঁ ও ছোট লোক ওরা, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা বিষয়, যে এরা কি নিজের জীবনটাই দ্বন্দ্বের মধ্যে চলে নাকি, মানে নাকি ইচ্ছা করেই করে, হয় এরা কি জেনে করে কি না জেনে করে। যে জেনেই করে, হ্যাঁ ভাই আমি এদের কাছ থেকে ভোগ বিলাস মানে খাবার নেবো, চাল নেবো, ডাল নেবো, রান্না নেবো, কিছু কিছু ক্ষেত্রে এপস্টিন বাবুর কাছ থেকে মেয়ে নেবো, ইত্যাদি, হ্যাঁ। কিন্তু আবার এদের কাছকেই ছোট বলবো। আর আমি যেটা করি, আমি হয়তো কবিতা লিখতে, আমি হয়তো বিজ্ঞান চর্চা করি, আমি হয়তো পিএইচডি করে বসে রয়েছি, মানে এখনো আঙুল চুষছি আর কি, অনেকে পিএইচডি করে তো তাই করে, মানে সরকারের টাকাটা ধ্বংস করে আর কি। তা আমি এটা হুম। করছি আসলে, সে নিজের কাজ নিজেও কিনবে না। মানে আমি ভাবু কবিতা লিখছি, আমার খিদে পেলে, এবার খিদে নাও পেলো, আমি বিরিয়ানির গন্ধেই ছুটবো, আমি কবিতার পিছনে বেশি ছুটি না। আবার আমি বলছি আমার কাজই শ্রেষ্ঠ। এটা কি বুঝে করে না না বুঝে করে, কি এদের মনস্তত্ত্ব একটু আলো দাও। হ্যাঁ, কারণ এখানে আমার কাছে মনে হয় যে এই যে আমাদের যে ক্লাস বিভাজন যে আমরা করি, না আমাদের গোড়া সমস্যা তো এইটাই। নজরুল বলে যে যাদের রক্তে তোমার এই সভ্যতা গড়ে উঠলো তাদেরকে আমি তখন অপমান করতেছি, তাই না? সহজ সহজ সবটা কথা। কথাটা হইলো যে ওই বোধটা তো আমাদের দরকার, যে আসলে আহ আমাদের ভিতরে আসলে ওই বৈষম্যটা নাই, যেটা আমাদের কাছে মনে হয় যে বৈষম্য। কারণ আমার জন্ম যদি ধরো একটা দালানে হয়, তখন ওই দালানের বাইরে যেয়ে কিন্তু আমি একটা চিন্তা করি না। তো আমি যারে এটাই তো আমার কাছে বাই ডিফল্ট, আমি এটাই পাইছি জন্ম থেকে। তো কিভাবে কিভাবে আমার কাছে যে খাবারটা আসে, এটা তো আমরা তো কখনো ভাবি না, এরকম কমপ্লেক্স চেইন অফ থট তো ভাবি না, সিস্টেম নিয়ে তো বসি না। তো যার কারণে আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, আমি তো ঠিকই আছে। আবার একদিক দিয়ে দেখো যে এইটা একটা অপারগতাও বটে। অপারগতা এইদিকে যে আমাকে যদি ওই কুলি মজুর কৃষক ওই শ্রেণীতে যদি ফালাই দেওয়া হয়, আমি ওই জায়গায় সার্ভাইভ করতে পারবো না। ওই এলেম আমার নাই। তো ওই ভয়ের থেকেও কিন্তু আমি আমারটা শ্রেষ্ঠ বলে প্রমাণ করার একটা তাগিদ আমার ভিতরে অনুভব হবে। কারণ যদি আমাকে যদি ওই সিচুয়েশনে যদি চলে যেতে হয়, তাহলে তো আমি উড়ে যাবো। তাহলে আমি আসলে কিভাবে বেঁচে থাকবো? সো আমার যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আছে, মানে আমার যে অস্তিত্ব, নট ফিলোসফিক্যাল ক্রাইসিস,
জেনুইন বেঁচে থাকার যে ক্রাইসিস, সার্ভাইভিং যে ক্রাইসিস, ওখান থেকেও তখন দেখা যায় যে আমি একটা তাকে একটা দাবায় রাখা বা একটা তুচ্ছ-তাচ্ছিল্য করার একটা প্রবণতা, টেন্ডেন্সি আমার মধ্যে গ্রো করে, যেটা অ্যাকচুয়ালি করাটা উচিত না। কারণ তাহলে কি হবে যে আমি যদি উম, তাদেরকে যদি একটা মানুষ কি চায় যে কাজের বিনিময়ে একটা রেসপেক্ট চায়, তাই না? তা আমি যদি একটু বিনয় সুলভ হয়ে যদি তাদেরকে রেসপেক্ট করি, একটু না কুচা ভাব না দেখাই, হ্যাঁ, তাহলে কি হবে, তার সাথে আমার একটা সখ্যতা তৈরি হবে। না তো এই নোয়ানো জিনিসটা কিন্তু আমরা তখন চর্চা করি না, যেটা করা উচিত। করলে সম্পর্ক বেটার হয়, আর সম্পর্ক বেটার হলে কি একটা সোসাইটি শুধু এইরকম কালচার আমাদের অনেক আগেও ছিল, যে একটু ধনী হইলে মানুষ আসলে অতটা প্রকাশ করতে চাইতো, মানে ধনী থাকলেও যে না না ভাই আমি অত ধনী না, বা আমার আসলে অত নেই। তার কারণ সে ওই জিনিসটা জানতো যে এখন যদি 10টা ছেলে একটা পোশাক পরে আছে, মানে 10টা ছেলে যে পোশাক পরে আছে, আমি হঠাৎ করে একটা ফুলবাবুর মতো এসে একটা পুরা খুব দামি অভিজাত টাইপের একটা পোশাক পরে আসে, তো এটা কি হইলো, দিলাম বৈষম্য করে। তো তার এই সেন্সটা ছিল যে না আমার পরা যাবে না, হ্যাঁ, জাস্ট ফর ওই বদান্যতা থেকে বা হোক বা ওই বিনয় সুলভ ব্যাপারটাতে এই সেন্সটা ছিল, কিন্তু এখন নাই। এখন হইলো কি, যার যত টাকা আছে খালি শো অফ করতে হবে, যেটাকে আমরা বলি যে শো অফ কালচার। হ্যাঁ, যে শো অফ করতে হবে যে আমার এটা আছে, অমুক আছে, আমার অমুক ভিলা আছে। তো এখন ব্যাপারটা হয়ে গেছে কি, যে যার আছে সে একদম ইচ্ছা মতো দেখাবে, দেখায় দেখায় তোমাকে ধরো আরেকজনকে ডাউন করে, যে তোর নাই, গরিব, তোর নাই, এখন আমার আছে, তুই দেখ। হ্যাঁ, তো এরকম একটা কালচার হয়ে গেছে জিনিসটা। তো এটা তো হওয়ার দরকার ছিল না ভাই। মানে মেইন জিনিসটা হলো, যার নাই তুমি তার কাছ থেকে, মানে ধনীরা কি করে, আর যদি আমি যদি এখন ওই যে লাউৎসুর ফরমেশনে চলে যাই, লাউৎসুর ফিলোসফি অনুযায়ী ধনীরা ধনী হয় গরিবের টাকা মানে যান, মানে টাকা মেরে খেয়েই ধনী হয়, আদারওয়াইজ ওরকম ধনী হওয়া সম্ভব। কারণ আমরা আমরা হলো সে তো ডাইরেক্ট বলছে, তুমি যদি তার ফিলোসফির ওই লাইন গুলা দেখো শখ খেয়ে যাবে। হ্যাঁ, ওখানে সে ডাইরেক্ট বলছে মানুষরা মূলত হলো চোর, সে প্রকৃতি থেকে চুরি করে নিজের বলে দাবি করে। হ্যাঁ, ঠিক আছে, মানুষ হলো সোজা কথা লিটারেলি চোর, আর কিছু না। আর ওই আম তা গাছের আবার তো আম নিয়ে দেখি আম আমি বিক্রি করছি, তাই তো? বিক্রি করছে, লিটারেল চোর। আমরা চোর, এটা মানে যদি আমি আমাদের জাতির ক্রিটিক করি, সেলফ ক্রিটিক করি, আমরা চোর সোজা কথা। প্রকৃতি থেকে চুরি করে, তা ওই চুরি করাটা সমস্যাজনক ছিল না। কিন্তু সমস্যাটা তখন হয়ে গেছে যখন চুরি করে আবার বলতেছি যে এটা আমার, ওইটা তার। হ্যাঁ, তারপরে আবার বলতেছি যে আহ আহ, তুমি আসলে, আমি তোমার থেকে বেটার, আমার এটা আছে, তোমার ওইটা আছে, কার কি আছে? না তোমার কিছু ছিল, না তোমার কিছু থাকবে তুমি চলে যাওয়ার পরে। হ্যাঁ, তো এইভাবে মানুষরা চিন্তা করে না। তো ওই যে তখন ওই যে আমাদের এখানকার বাংলা সিনেমা আর তোমাদের এখনো সাম এক্সটেন্ট ওই অর্থে ওই আহ বামন হয়ে যাদের দিকে হাত বাড়ানো, ক্লাস বিভাজন, তারপরে এরকম ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়ালি দেখো যে এপস্টিন ফাইলের উদাহরণটা যদি এখানে টানি, একটু রিলেভেন্ট করি, সেটা হলো যে তারা যেটা করছে, তারা যে ধরনের ভোগ বিলাস করে বা ওইটা করে, তো যারা ধরো, আমি যদি ক্লাসের জিনিসটা ধরেই যদি একটু আলাপ দিই, যে সব ক্লাসেই কি এরকম ধরনের কিছু উৎপট কর্মকাণ্ড হয় না? এটা কি সবসময় কি ধনীরাই করে? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, গরিব, নিম্নবিত্ত যারা আছে তারা সুযোগ পেলে করে না? যেমন তো সবাই সব ক্লাসে, মানে আমি একটা জিনিস যেটা ভাবি বা যেটা চিন্তা করি, সেটা হলো যে সব ক্লাসেই জঘন্য থেকে জঘন্য লেভেলের খারাপ আছে। সব ক্লাসে জঘন্য থেকে জঘন্য লেভেলের, যেটা আমরা বলি নিষিদ্ধ বা যেটা একটু বিকৃত কাজ বা হোয়াট এভার যেটাই বলি, ওরকম ধরনের কাজ হয় সব ক্লাসে। এটা ধনী হোক, মধ্যবিত্ত হোক, গরিব হোক, এভরি ক্লাস। ওখানে কোনো বৈষম্য নাই, ওখানে পুরা সাম্য। আবার আহ সুযোগ পেলে যে এক্সপ্লয়টেশনটা, কিছু কিছু সিচুয়েশনে দেখবা যে গরিবরাও তাদের ঝাল মিটিয়ে নিতে পারে। এটা আবার সুন্দর ব্যাখ্যা করছিল তোমার নিচ্ছে মাস্টার মোরালিটি, স্লেভ মোরালিটি। স্লেভরা কিভাবে একত্রিত হয়ে মাস্টারদেরকে বাস দেয়। হ্যাঁ, মাস্টাররা ভয়ে ভয়ে থাকে, মালিক কিন্তু কখনো যে তার ক্ষমতা আছে দেখে যে সে সবকিছু ছুরি ঘোরাতে পারবে বিষয়টা এমনও না। মাঝে মাঝে অনেক স্লেভরা একত্রিত হয়ে একটা মোরালিটি ক্রিয়েট করে ধনীদের উপর কিন্তু চাপ ক্রিয়েট করতে পারে, যে তোমার এত বেশি আছে কেন। এই যে আমরা বলি না, অনেক সময় দেখা যায় যে ও তো চুরি করে বড় লোক হয়েছে,
হয়তো বা সে চুরি করে বড়লোক হয় নাই, সে অ্যাকচুয়ালি সৎভাবে নিজের ট্যালেন্ট দিয়ে সে বড়লোক হয়েছে। কিন্তু আমরা যখন জেনারেলাইজ করি তখন বলি যে ধনী হয়েছে তার মানে ও চুরি করে বড়লোক হয়েছে। কে কেমনে বড়লোক হয়েছে এটার ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার নেই। ও বড়লোক মানে চোর, ও কোনো না কোনো ভাবে ঘুষ টুস খায়া তারপরে তোমার চুরি টুরি করছে বা বড়লোক হয়েছে। কিন্তু সব বড়লোকই কি তাই? সব বড়লোক তো মনে হয় না, মানে যাদের একটু ধন সম্পত্তি আছে তো সবাই তো ওইরকম নাও হইতে পারে। হ্যাঁ, আবার সব গরিবই কি খারাপ? যে সব গরিব মানে যে ধনীর, এবার ধনীর কনটেক্সট থেকে আসে, যাদের অনেক টাকা পয়সা আছে তারা মনে করে যে সব গরিব মানে সিচকা চোর, ওদের কোনো রুচি নাই, ওরা সব খালি তোমার উল্টাপাল্টা গান শোনে। আমার তা মেরে খাওয়ার ধান্দা। হ্যাঁ, আমার আছে খালি জেলাস, ফকিন্নি, ফকিন্নির পুত, তারপর এরকম টাইপের একটা মানে না কুচে ভাব ভাব ধরে। হ্যাঁ, আমার কথা হলো সব গরিবই কি তাই? গরিব, ওই গরিবদের ভিতরে কি বা ওই কৃষকদের ভিতরে, ওই শ্রমিকদের ভিতরে, ওই কুলি মজুরদের ভিতরে কি ভালো কবি নাই বা ভালো মননের মানুষ নেই বা সৎ মানুষ নাই? অবশ্যই আছে, আবার খারাপও আছে, এটাও অস্বীকার করা যায়। এই জন্যই তো তোমার ওই যে গালিগালাজ আসে। কিন্তু সমস্যাটা হয় হয় কি যে এই সোশ্যাল জেনারেলাইজেশনের কারণে হয় কি যে কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে বিশ্বাসও করতে পারে না। আর ওই ধরনের চিন্তা তৈরি হয় না, আর একে অপরের ভিতরে ওই অবিশ্বাসের কারণে আমাদের ভিতরে একটা সম্প্রীতির বন্ধনও তৈরি হয়। আর এইগুলোর মাঝখানে আমি তো এই জন্য একটা সূত্র বানাইছি, সেটা হলো, জানি না এই সূত্রটা তোমার যদি ভুল হইতো আমার অনেক খুশি হইতো। আমি দেখছি যে মানে 99% মানুষই আসলে তোমার, আমি যদি এখন যদি একটু সহনশীল হয়ে যদি আর একটু পার্সেন্টেজটা কমাই, 95% মানুষ দেখবে যে একই আছে, কি আছে? কোনো না কোনো মানে একই ধাঁচের, কোনো না কোনো ভাবে খারাপ। এখন এই খারাপটা আমার দরকারি, কারণ এই খারাপটাই তো দুনিয়া চালাইতেছে। আর বাদ বাকি যে 5% এটা হলো ভেজিটেবল, এদেরকে গোনায় না ধরলেও হয়, এরা সবসময় ভালো কথা বলবে, আদর্শের কথা বলবে, কিন্তু কোনো ফায়দা নেই, কোনো লাভই জিনিসের। মানে এই ড্রামা গুলো প্লে হওয়ার জন্য এই 95%-এর মানে এই যে কাদা ছড়াছড়ি এটা দরকার। আমি যদি এই স্ট্রাকচারে যাই বা ওইভাবে যদি চিন্তা ভাবনা করি, তো এই যে যারা এই যে এপস্টিন ফাইল দেখে ধরো একটু অবাক হয়ে গেল, তো দেখা যায় যে তারা কি করে না, বা তাদের ভিতরে কি ওই চিন্তা ভাবনা আসে না বা ওই ধরনেরই আসে না। কিন্তু আমি জানি এটা বলার পরে অনেকেই বলবে যে না, না, আসে অলফ করে বলবে যে না, আসে না, না, না আসে আসে না, না। আর আসে না। কিন্তু আমার চারপাশের সিস্টেম যদি এরকম ভাবে যদি তৈরি হয়ে যায়, তখন আমার স্বপনে শয়নে স্বপনে মননে কিন্তু এরকম চিন্তা কিন্তু এমনি ইমপ্রিন্টেড হবে। আচ্ছা, তো এই আসাটা ক্ষেত্রে কোনো সমস্যা না, জানেন না, এই জায়গাটা একটা ভালো সমস্যাটা হলো আমি সচেতন কিনা। প্রশ্ন আসে। এই জায়গাটা একটা ভালো যে আমরা যে এই যে খারাপ বলছি জিনিসটাকে, যে এই ভদ্রলোক আহ, ওই একটা নির্দিষ্ট বয়সের কম বলে বিষয়টা এত চর্চিত হচ্ছে আর কি, ঠিক আছে? বা যদি না হতো, এতটা চর্চিত হতো না, একটু কম হতো। এই যে একটা ধরাবান্ধা বয়স যে ধরে দিয়েছে, যে 18, এর সাথে প্রকৃতির তো আমি কোনো মিল পাই না। কারণ হচ্ছে তুমি যদি বলো যে ফ্রন্টাল কর্টেক্স পূর্ণ বিকশিত হবে তারপরেই তাকে পূর্ণবয়স্ক ধরা হবে, তা সে বয়স তো 25। তাহলে 25, তাহলে তো 25। 25। কিন্তু তুমি যদি শারীরিক কথাকে ভাবো, যে মানুষ যৌনতা করতে সক্ষম কখন হয়? মোটামুটি বয়স সন্ধি শুরু হওয়া মানেই ভাই তোমার যৌনাঙ্গগুলো মানে সক্ষম। এখন বাচ্চা না তুমি, তাহলে এটাও ধরবা না, ওটাও ধরবা না, মাঝখানে যে কে কোন মাথায় মানে পাথর ফেলেছিল ওটাকে একটা বয়স ধরেছে, এবং তারপরে নৈতিকতা শুরু করেছে। কারণ এই এপস্টিন ফাইল যেটা রয়েছে, আমি তো কখনো শুনিনি এমন কারোর সাথে হয়েছে যার বয়স হচ্ছে 5 বা 7, এমন তো শুনিনি। এর বিষয়টা আমরা একটা নৈতিকতা স্ট্যান্ডার্ড বানিয়েছি, ঠিক আছে, সেটা আমার কোনো সমস্যা নেই যে ওটা 18। কিন্তু আমি বলছি কি, এরা যেটা করছে, যে একজন আমি দেখলাম যে কোন এক ইংল্যান্ডের কোন এক রাজকুমার 17 বছরের একটা মেয়ের সাথে রয়েছে, এবং তোমরা 18 করেছো তোমাদের ইয়েতে। কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, 18 যে বয়সটা সেটা শীত প্রধান দেশের জনতার জন্য বানানো হয়েছে। যত গ্রীষ্ম প্রধান মানে এলাকায় যাব আমরা দেখবো মানুষের মানে পরিপূর্ণতা তাড়াতাড়ি হচ্ছে, বয়সও তাড়াতাড়ি হচ্ছে, রীতিমতো সোজা কথা। তো এই যে জিনিসটাকে এরা এমন একটা লেন্স পরিয়ে দিয়েছে, আমার তোমার দুজনেরই চশমা আছে, এমন একটা লেন্স পরিয়ে দিয়েছে যাতে এদের মতো করে সবকিছুকে খারাপ কি যেমন ধরো হচ্ছে এরা এই যে বলছে কি একাধিক স্ত্রী রাখা পাপ। দেখো, এইটা না ইসলামে আছে না হিন্দু ধর্মে আছে।
এটা শুধুমাত্র খ্রিস্টান ধর্মে আছে, যে একের সাথে একের বিয়ে হবে, ঠিক আছে। এবং এটা সবার উপরে চাপিয়ে দিয়ে যেই এটা করছে তাকে অনৈতিক বলছে। কারণ আমরা এমনকি কার্ল মার্কস পর্যন্ত তার যে ওই যে পিতৃত্বের ইতিহাস জিনিসটাই বলেছিল যে নারী চাই তার যে সন্তান তার জন্য একটা সম্পত্তি রাখতে, ঠিক আছে। কারণ কার বাচ্চা যদি কেউ নাই জানে তাহলে তার খেয়াল কেউ রাখবে না। তাই সে হুম। সমর্থন দিয়েছে পুরুষকে যে তোমার সাথে বিবাহ করবো। তুমি কি পাবে? তুমি এই পাবে যে দেখো ভাই আমি তো মেয়ে, বাচ্চাটা আমার দেহের থেকে বেরোয়, আমি তো জানি এটা আমার বাচ্চা। কিন্তু তুমি যে প্রক্রিয়ায় তোমার যৌন মানে প্রক্রিয়াটা সম্পন্ন করো, তুমি জানো না ভাই কোনটা তোমার বাচ্চা। ও একটু দেখতে একরকম, ওরা ওরা অতটা ভরসা আসে না। তো তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি যে আমি শুধু তোমার সাথেই সম্পর্কে লিপ্ত হব, কিন্তু তুমি তোমার সম্পত্তিটা যেন আমার ছেলেকে, আগে শুধু ছেলেকে, এখন আমার ছেলেকেও আর মেয়েকেই দেবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে পৃথিবীর সমস্ত সভ্যতায় প্রায় দেখা গেছে যে পুরুষেরা একাধিক বিবাহ করেছে। তাদেরও এইটা ভালো লেগেছে যে আমি বেশি বেশি সন্তানের বাবা হতে পারছি, এবং নারীদেরও এটা ভালো লেগেছে যে আমি এই শক্তিশালী পুরুষটা সম্পত্তির ভাগ পাচ্ছি। কারণ আমি ভাগ যদি পাচ্ছি। এর দ্বিতীয় স্ত্রী হই আমার বেশি লাভ ওই গরিবের প্রথম স্ত্রী হওয়ার থেকে। তারপরে এরাই রোমান্টিক এরা, ভিক্টোরিয়ান এরাতে নানা কবিতা লিখলো, ছড়া লিখলো, যেটা খ্রিস্টান মনোভাবাপন্ন, যে আমি এক প্রেমিকা হবে ইত্যাদি, আমাদের এই বিবাহ সম্পন্ন হবে ইত্যাদি। এইখান থেকেও কি মনে হয় না যে ভাই একাধিক নারীর সাথে সম্পর্কে যাওয়া, হ্যাঁ জবরদস্তিটা আমরা অবশ্যই কাটা দিই, যে জবরদস্তি এই ভদ্র সমাজে মেনে নেওয়া যায় না, কিন্তু এই জিনিসটা এরা কি প্রমাণ করতে চাইছে? এটা আসলে আমার কাছে টোটালি ওই মনে হয় যে যদি কনসেন্ট, মানে ওদের ওখানে যে যে কনসেন্টের যে কথা বলে, হ্যাঁ কনসেন্টের যে সিস্টেম আছে ওই কনসেন্টের যদি, কারণ ওরা ওদের মতো করে আইন বানাইছে, যেটা পরস্পর এগ্রিমেন্ট করেই তো আইন হয় না। তো ওরা বানায়, এখন ওই আইনের ভিতরে যদি ওরা ওইটা চর্চা করে কনসেন্ট অনুযায়ী, কাউকে জবরদস্তি না করে। হ্যাঁ, আর এখানে ধরো মানে ওদেরকে যে যেই সব মেয়েদেরকে আনা হয়েছে বা যেটা ই করছে, তো এটা হলো কি, ধরো এক হইলো আমার অবস্থা খুব খারাপ, মানে আমার মানে সংকট আছে, টাকা পয়সা আছে, বা আমি কিছু জানি না। তো এখন আমাকে কি করলো, যে আমার যে মেইন ইম্পালস, যে টাকা পয়সার লোভ দেখিয়ে, বা আমাকে টাকা পয়সা ধরাই দিল, আমার একটা অভাবের সুযোগ নিয়ে, যে বলে না যে অভাবের সুযোগ নিয়ে ম্যানিপুলেট করে দেওয়া। তো এরকম এরকম করে তারপরে হায়ার টায়ার করে তখন একটা সার্কেলে ঢুকে দিল। তো এগুলো হইলে একটু ঝামেলাজনক। কারণ এক হইলো আমি তো তাকে অন্য দিকেও নিয়ে যেতে পারতাম, বা তাকে আমি ডিস্টার্বই করতাম না, সে তার মতো করে একটা রাস্তা বের করে নিত। কিন্তু আমি আমার স্বার্থটা বা আমার যে রুচি আছে ওই রুচিটাকে আহ ভোগ করার জন্য আমি কি করলাম, এই যে নানা জায়গা থেকে ট্রাফিকিং করে মেয়েদেরকে হায়ার করে তারপর এইরকম একটা যে জায়গায় আমি ঢুকাই দিলাম, তারপরে এটা ইনভাইট করলাম বড় লোকদের হাতে। তো প্রতারণা, এটা এটা একটু শাস্তি হওয়া। হ্যাঁ, এটা প্রবলেমেটিক। তো এটা এটা সব জায়গায় আসলে মানে ই করা হয়, অপরাধ হিসেবে গণ্য করা হয়। তো এটা করা উচিত না। তো মাঝখানে আহ উম, মাঝখানে মনে হয় অ্যান্ড্রু টেটো মনে হয় সম্ভবত এটা নিয়ে একটা ঝামেলা ভিতরে হ্যাঁ, পড়ছে। হয় এত এত হ্যাঁ, কৌশলী জ্ঞান দিয়ে ভদ্রলোক সেই একই ব্যবসা। ওই সে দেখবা সে একই একই ব্যবসা করছে। ওই সমস্ত টাইসুট পরা মানে একটু কেমন যেন একটা দেখতে, লোকেরাই যেমন এই পিরামিড স্কিম চালায় না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, হ্যাঁ, এদেরও সে হ্যাঁ, মোটিভেশনের শেষে আমার কোর্স কেন আর ভাই আমি এই পাচার করি। বাহ! আমি পাচার করি। So, এইগুলো হলে কি ওদের আমার কাছে, মানে আমার কাছে মনে হয় না যে ওদের যেই মানে চর্চা বা যেই ধারাটা আমি দেখি সেটা হলো যে ইন্ডিভিজুয়ালিজম। তো তো ওই স্বাধীনতা বলতে যেটা বোঝায়, এখন যদি আমি একটু ভাবে যদি কথাটা বলি, স্বাধীনতা মানে হইলো যে আয়েশ আরাম খাওন আর চোদনা স্বাধীন, আর কিছু স্বাধীন না। আমি যদি আমার কাছে যদি এনাফ অর্থবত্ত থাকে, তখনই আমি বলবো যে ভাই আমরা স্বাধীন করে দাও। কেন? যাতে আমি সমাজের, যাতে আমি স্বীকৃত দিয়ে মানে স্বীকৃত ভাবে আমি যাতে সেফ ভাবে সবকিছু করতে পারি, যাতে কেউ আমাকে কিছু না বলে, আমাকে যাতে সামাজিক প্রেশারের সম্মুখীন না হইতে হয়। যেমন ধরো আহ বিল গেটস বা জেফ বেজোস বা এরকম ধরো একটা মানে একদম সুপার রিচ টাইপের লোক, এখন সে চাইতেছে যে তার অনেক বাসনা আছে, তার এই বাসনাগুলো ফ্যান্টাসি গুলো সে পূরণ করবে। এখন পূরণ করার জন্য সে তাকে তো
অনেক লুকা টুকেও তো করতে হবে সবকিছু, কারণ সে তো সামাজিক সমর্থন পাবে না এগুলো যদি সবাইকে বলে। তো এখন টাকা পয়সা থাকলে একটু আইন টাইন বানায় আমি যদি নীতি টিতি সেট করে তারপর ইন্ডিভিজুয়ালিজম, তারপর আরো অনেক দার্শনিক স্ট্রাকচার দিয়ে টিয়ে আমি যদি এগুলোকে যদি একটা কাঠামোতে এনে ফেলি, কাঠামোতে এনে যদি আমি সম্মতি উৎপাদন করে ফেলি যে না আমি যেটা করছি এটা রাইট এবং সবাই আমাকে মেনে নিতে হবে, তাহলে তো আমার এই জিনিসটা তো মানে একদম হেভেন। আমার তো আর কোনো স্বর্গে যেতে হবে না, কোনো জান্নাতে যেতে হবে না, আমি একদম স্বীকৃত ভাবে আমি এই দুনিয়াতে সমস্ত কিছু ভোগ করতে পারবো। আমি যদি সেট করে দিই যে যার আছে সে এইগুলা করতে পারে, সে চাইলে 12টা কেন, সে চাইলে 1200 গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবে, কোনো সমস্যা নাই। এবং যার ক্ষমতা আছে সে করবে। কিন্তু এটা তো হয় না, কারণ ওরা আছে দেখেও ঘুরতেছে। আর ও তো ওই যে বললাম যে চুরির কথাটা, কারণ অপরকে এক্সপ্লয়েট করে সে 1200টা নিয়ে ঘুরতেছে। তো ন্যাচারালি আহ আমি যদি এখানে একটা এক্সাম্পলও দেই যে হ্যাঁ ভাই আমি পারতেছি তোমার নাই এই জন্য তুমি এই যে এরকম করতেছো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি জেলাস হচ্ছি, হবই তো। তুমি তো আমার জেলাস ম্যানেজমেন্ট করার জন্য তো কিছু করতেছো না। তুমি যেরকম খেলতেছো আমিও জেলাসি করবো তোমার উপরে, করে আমি তোমার 12টা বাজাবো এবং সুযোগ পেলে আমি তোমার মাইরা ফেলবো। এখন তুমি এই রিস্ক নিয়ে তুমি ভোগ করো, যাও, সমস্যা নাই। আমি তুমি সম্মতি উৎপাদন করছো তোমার ক্ষমতা দিয়ে, তোমার স্ট্রাকচার বানায় তুমি করছো, কোনো সমস্যা নাই, ফাইন। কিন্তু যেই দিন তুমি বাটে পড়বা সেই দিন আমি তোমার ছাল চামড়া একদম উঠাই নিই। এবং আমি কখনোই মন থেকে তোমাকে ভালোবাসবো, এবার মন থেকে আমি এটা সম্মতি তোমাকে কখনোই দেবো না। একদিন আমাদেরও সময় আসবে, আমরা ভিতরে ভিতরে রিজেন্টমেন্ট নিয়ে বড় মানে জমতে থাকবে, এবং আমরা ওই চিপায় চাপায় যা হয় এগুলো যে এখন সোশ্যাল মিডিয়া আমরা মানে বলে না মানুষ যে আহ, এই অমুক জায়গায় ধরা গেছে, অমুক জায়গায় হ্যাম হয়েছে তেন, এই জন্য এক্সট্রিম ফাইল দেখে মানুষের ভিতরে এত হা হুতাশ। ধরা হ্যাঁ, পড়েছে। ওই যে ধরা পড়েছে, ঠিক আছে। এইটাই হলো মেইন, মানে এটা হলো আরেকটা মানে দিক, যে এটার কারণে ভালো লাগে যে তোমরা এটার এক্সারসাইজ করতেছো, ভালো কথা। তা এখন আহ এই কাহিনী করতেছো, তো আমরা তো সম্মতি দেই নাই, কিন্তু তোমরা কোনো না কোনো ভাবে যেহেতু বুদ্ধি বেশি, তোমাদের মাথা বেশি, মাথা আছে, সফিস্টিকেটেড মাইন্ড আছে, তোমরা এরকম প্যাচে ট্যাচে করে নিছো, বানাই নিছো। তো ভাইবো না যে আমরা সম্মতি দিয়ে দিছি বা আমরা মানে এরকম মন দিয়ে দিছি, তোমরা করো, সমস্যা নাই। কিন্তু ওই যে ব্যাপারটা হলো তুমি দেহ পাবা মন পাবা না। তো করো, তুমি দেহ ভোগ করো, সমস্যা নাই, সমস্ত বাসনার পূর্তি করো, কিন্তু আমাদের মন পাবা না। কারণ দিন শেষে তুমি কি ধরো, ধরো তোমাকে একটা এক্সাম্পল দেয়, ধরো মঙ্গলে দুনিয়া টুনিয়া সব ধ্বংস করে এলন মাস্ক চলে গেল মঙ্গলে, মার্সে। মার্সে যে সে একা, এখন একা যে সে আছে, এখন একা যে আছে তো তার বন্ধু বান্ধব তো লাগবে কিছু না। বা ধরো আছে হইলো জেফ বেজোস, বিল গেটস বা এরকম বড় বড় সব ক্ষমতাশালী লোকদের সাথে সে আছে, সাধারণ মানুষ নাই, মানে আমাদের মতো ফকিন্নিরা নাই আর কি। যে আমরা যে যেগুলা মানে কোনো মানুষই নেই, এরকম গুটি কয়েক মানুষ আছে। তখন দেখা যাবে কি তাদের ভিতরে কামড়াকামড়ি লাগছে, তারা এখন কাকে রুল করবে? আর সে যাদের সাথে আছে তারা তো রুলড হইতে চায় না, তারা রুল করতে চায়। তো যে রুলড করতেছে তাকে, যে রুলড হইতে চায় বা অ্যাটলিস্ট তাকে কোনো না কোনো ভাবে রুলড করা যায় ওরকম মানুষও লাগবে। সো মালিক ও দাসের উপর নির্ভরশীল, দাসও কোনো না কোনো অর্থে কোনো না কোনো ভাবে পছন্দ হোক বা অপছন্দ হোক মালিকের উপর নির্ভরশীল। ব্যাপারটা দেখছো যখন, এই ব্যাপারটা কমপ্লিকেটেড। হ্যাঁ, যে চাবা, কিন্তু মালিক কোনো কোনো ক্ষেত্রে দাসকে দেখতে পারবে না এবং দাসও কোনো কোনো ক্ষেত্রে মালিককে দেখতে পারবে না। এই জন্য খালি পরস্পরকে কাদা কাদা ছড়াছড়ি করবে। ভালো কথা। এটাই হলে এই যে আমরা এই যে মহিলাদের সাথে যে চূড়ান্ত যে বাজে জিনিসটা হয়, সেইটাই আমরা সব সময় যেমন ভাবো আমাদের এই যে আমাদের এই যে এখানে যে সরকার রয়েছে সে তো কত রকম কাণ্ডারি করে ফেলেছে না, ইয়ে চুরি ও চুরি এ চুরি, চাকরি চুরি, হেনা চুরি তেনা চুরি। কিন্তু বিষয়টা যখন আরজি করে গিয়ে ঠেকেছে তখন সারা পশ্চিম বাংলা কেঁপে উঠেছে, ঠিক আছে, এই যে রাত দখলের লড়াই ইত্যাদি। তো স্বাভাবিকভাবেই কি আমাদের প্রজাতিতে এই ভাবটা আছে যে ভাই আর যাই করো এই মেয়েদের উপর এই অত্যাচারটা করবা না, আর যাই করো। কারণ দেখবে তুমি তুমি শুনেছো কিনা বলতে পারবো না, যে এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে না যাদবপুর, সে যাদবপুরের একটা বাচ্চা ছেলেকেও সে বহুত র্যাগিং ট্যাগিং করে শেষে মেরে ফেলা হয়, ঠিক আছে। কিন্তু যেহেতু যেহেতু সে ছেলে এবং তার উপরে সেই শারীরিক অত্যাচারটা হতে পারেনি যেটা মেয়ের উপরে হয়, তো সেরকম করে কলকাতা কি কি বলি পশ্চিমবঙ্গ কি কলকাতাও কেঁপে ওঠেনি। যেহেতু আরজি করে সেই ভিকটিমটা মেয়ে ছিল,
এবং আমি তুলনা করতে চাই না কার উপরে বেশি অত্যাচার হয়েছিল, কিন্তু সেই দিকে কি বেশি ঝুঁকে থাকি সবসময়? এটা জেন্ডার বায়াস বা মানে সেক্সিজম বলা যায়। এটা তো একটা টার্ম আছে না, যে আসলে মানে অন্যায় তো অন্যায় না, তো এটার সাথে তো জেন্ডারের কোনো পার্থক্য নাই, এটা মানে আমরা তো ওইভাবে ধরে নেওয়া হয়। কিন্তু ইন প্র্যাকটিসে দেখা যায় যে মেয়েদের প্রতি একটু সিম্প্যাথি থাকে, ছেলেদের মধ্যে এরকম থাকে না। তো এখন যদি পরিসংখ্যানটাও যদি দেখি, তাহলে দেখা যায় যে মেয়েদের আসলে আমাদের সিস্টেম তো পেট্রিয়ার্কি, তো এখনো আছে, ওইরকমই আছে। তো ওইটার কারণে হয় কি যে মেয়েরা এখনো কিছু কিছু দিক দিয়ে বঞ্চিত। তো ওইটার কারণে একটু মেয়েদের প্রতি একটু সমীহ করা হয়। আর পরিসংখ্যানে দেখা যায় যে যেসব ছেলেদের উপর টর্চার্ড হয়, ওইটা দেখবা যে একটু পরিমাণে কম। মানে খুব ঢালাও ভাবে কি হয়, মানে মেয়েদের মতো ঢালাও ভাবে মনে হয় না হয়। হইলে ধরো আমি যদি একটু রেশিও ধরি, মানে এক্সাক্ট ডেটা না দিয়ে যে একটা অনুমানিক আনুমানিক 10%। তারপরে যদিও ওইটা অ্যাড্রেস করা উচিত, মানে ওটা এড়ায় যাওয়া উচিত না, ওটা অ্যাড্রেস করা অবশ্যই উচিত। কারণ এখানে মানে অন্যায়ের ক্ষেত্রে তো আসলে কোনো ছেলে মেয়ে বিভাজন করা তো উচিত না। অন্যায় জানবে, সেটা ছেলের সাথে হোক মেয়ের সাথে হোক হোয়াটেভার। তো কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যে একটু নারীদের প্রতি একটু সমীহটা করা হয়। আর এখানে তো আরো অনেক ডাইনামিক্স আছে, যে অনেক সময় দেখা হয় যে নারীদেরকে একটু সমীহ করার পিছনে ধান্দা থাকে পুরুষের, একটু তাদের ব্যানারে দাঁড়ায় যদি তাদের মনটা পাওয়া যায়। আহ, এটা কিছু মেয়ে আমাকে এটাও আছে। দেখে যেহেতু নারীদের খুব কাছে রয়েছে। নারীদের নিয়ে, হ্যাঁ, প্রো ফেমিনিস্ট, হ্যাঁ। কিন্তু তো আচ্ছা, এখানে প্রো প্রো মানে ফেমিনিস্ট যদি নারী বাগানো যায়। না, না, এইখানে না, মানে আমি বলবো কি যে একটু ব্যক্তিগত হয়ে যায়, কিন্তু আমি কোনো নারীবাদী নই, ঠিক আছে? আমি হ্যাঁ, এবং এটা ঠিক যে, কিন্তু আমি যেখানে এদের বিরুদ্ধে কিছু অন্যায় হয়, আমি কিন্তু যতটা সম্ভব করার চেষ্টা করি। কিন্তু ওই যে মেয়েরা সব ব্যাপারে ঠিক, পুরুষ জাতির কোনো দরকার নেই, পুরুষকে প্রমাণ প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, এই ধরনের কোনো মতামতে বিশ্বাসী নই। তাই জন্য অনেকে বলে আমি কি নারীবাদী নই, আমি বলি না। তো অন্যায় হচ্ছে ভাই, বা নারীদের পক্ষে বেশি অন্যায় হয়, তো সেটা অন্যায় ভাবেই ধরবো এবং তাদের সুরাহা করার চেষ্টা করবো যে অন্যায়টা বন্ধ হোক এবং অপরাধীর শাস্তি হোক। হুম, হুম, তো হুম। কিন্তু আমি প্রচুর বাজে কথা বলি, যে এই যে ফেমিনিস্টরা যে করে, যেমন অতুল সুভাষকে নিয়ে যেটা হলো, এবং আরো বিভিন্ন কাণ্ড বিভিন্ন জায়গায়, যে একটা মেয়ে তো কি বলে, একের পর এক জায়গায় ডিভোর্স দিয়ে 7 না 8 জনের কাছ থেকে খরপোশ নিচ্ছে না ও, হ্যাঁ, এটা বিশাল ব্যাপার। আবার এর বিরুদ্ধে বলা যাবে না, মানে এমন একটা ভাব নারীরা করেছে তাই বলবো এ- না, মানে এটা এটা অ্যাকচুয়ালি নারীবাদ না, এটা অ্যাকচুয়ালি ওই পুরুষবাদী। অ্যানিমনি নিয়ে কারণ পুরুষ পায় 8 জনের কাছ থেকে। সে তো ম্যানুপুলেট করছে না, মানে ম্যানুপুলেট করছে বা সে একটা কিছু লাভ করার চেষ্টা করছে, বা কোনো না কোনো ভাবে মানে কিছু না কিছু ভাবে ম্যানুপুলেশন। পুরুষরা কি করে, ম্যানুপুলেশনই তো করে, নারীদেরকে ম্যানুপুলেশন করে তাদেরকে হয়তো বা এক্সপ্লয়েট করে। তো এখানে নারী তো এক্সপ্লয়েট করলো না। তো মানে ব্যাপারটা কি, মানে মানে পুরুষতন্ত্র যেটা, এই পুরুষতন্ত্রের ভিকটিম আসলে ভিকটিম শুধু নারীরা না, পুরুষ নিজে। আবার এই পুরুষতন্ত্রের যে বিষয়টা, এখানে নারীরাও পুরুষ হয়ে যেতে পারে। আচ্ছা, বলে তো তুমি আমাদের আরেকটু এখানে বলি। হ্যাঁ। আমাদের এখানে হুমায়ুন আজাদ নামে একজন লেখক আছে, মানে জনপ্রিয় আর কি, স্বঘোষিত নাস্তিক লেখক। তার একটা কথা শুনলো যে পুরুষতন্ত্রে দীক্ষিত নারী তোমার অনেক ভয়ঙ্কর, মানে এরকম টাইপের একটা কথা আছে। তো কোটটা কোটটা শুনলো। ওই শাশুড়ির কথা বলতো তুমি? তো পুরুষতন্ত্রে যদি দীক্ষিত হয়, তাহলে তো ওইটাকে আসলে নারীবাদ বলা যায় না। ওইটা আচ্ছা, ওইটা তো আসলে হইল না। আচ্ছা, যেটা মানে বলতে চাইছিলাম আমি যে আহ, ওটা আমি করি না ব্যক্তিগতভাবে, কিন্তু আহ, সেক্ষেত্রে কিন্তু আমি কোনোদিন এটা দেখিনি যে ওই তুমি যেটা বললে ওদের ব্যানারের তলে দাঁড়ালে ওদের একটু মন জয় করা যায় কিনা, কিন্তু সেই ব্যাপারে তো কোনো অভাব হয়নি। এদিকে কিন্তু আমি বিচ্ছিরি কথা বলি, হ্যাঁ, কিন্তু আমি এমন এমন ছেলেদের দেখেছি যারা নারীবাদে একেবারে ঢেলে সেজেছে, মানে সে নারীবাদী বলেই ফেলেছে, শুধু নারী না আর কি, আর নারীবাদী পুরো, একেবারে বামপন্থীর থেকে শুরু করে ব্যানার ছানা, তারপর হচ্ছে মেয়েদের এগিয়ে রাখা হোক প্রত্যেক কাজে, মানে কাজে বলতে কি মাটি টানার সময় না, ওই বরণ টরণ করার সময়, ছবি টুবি তোলার সময় মেয়েদের জন্য এগিয়ে দেওয়া হয়, হুম, বা কোনো মিছিল হাঁটছে, কোনো নেতৃত্বে কোনো মেয়ে নেই, কিন্তু মিছিলের
4:30 মেয়ে দিয়ে দিলাম, ব্যানার ধরার কাজটা দিয়ে দিলাম, আমরা নারীদের এগিয়ে রাখি, কিন্তু কোনো নেতৃত্ব ফেতৃত্ব কিছু নেই। তারা আবার দেখি এক্ষেত্রে মেয়েরা খুব সুকৌশলে এড়িয়ে চলে তাদের, যে ভাই এরা না ফুল ক্র্যাক, এর সাথে বাচ্চা করলে আমার ছেলেটাও ক্র্যাক হবে, যদি বাই চান্স ভুল করে হুম। ছেলে হয়ে যায় ক্র্যাক হবে। এক্ষেত্রে তো Okay, মানে আচ্ছা। ব্যাকফায়ার করে মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমার, হ্যাঁ, এখানে একটা সুন্দর কোশ্চেন করা যায়, সেটা হলো যে নারীরাও কি চায় যে আসলে ওইভাবে স্বাধীন, মানে নারীরাও কি আসলে চায় যে ওইটার ঊর্ধ্বে যেতে, যার তাদের সাথে যে অপারেশনটা হচ্ছে ওটার বিরুদ্ধে আসলে কয়জন নারী জেনুইনলি আসলে প্রতিবাদ করতে চায়, নাকি তারা একটা টাইম পরে আসলে এটা মেনে নেয় বা সাবমিসিভ হয়ে যায়? আসলে এটার সাথে না নারী পুরুষের আসলে ওরকম যোগ সাজস নাই। তো এখানের ব্যাপারটা হচ্ছে যে নারী এবং পুরুষ দুইজন দুইজনকে এক্সপ্লয়েট করে। ধরো, আমি যদি পুরুষতন্ত্রের কথা বলি, এখানে কি নারীও কি পুরুষতান্ত্রিক হয়ে যায় না? হয়ে যায় তো। যেমন আহ পুরুষরা হয়তো বা বিয়ে টিয়ে করে নারীকে ঘরে গৃহবন্দী করে তাকে টর্চার করবে না? তো অ্যাগেন তো নারীরাও টর্চার করতে পারে, তাদের টর্চারটা হয় প্যাসিভ, থালাবাটি ছুড়বে, তারপরে গয়নাঘাটির জন্য বায়না করবে, এমন প্রেসার দিবে, পুরুষ তো নাজেহাল হয়ে যাবে। তো মানে আমি তাকে আসলে ডমিনেট করতে গেলে তার হাতে পায়ে নিয়ন্ত্রণ, যে ভাই আমার জন্য খাটো এবার তুমি সারা জীবন। হ্যাঁ, দেখেছি, উদাহরণ খাটো। দেখেছি। এবং আহ অনেকেই পুরুষতন্ত্রের ছায়াতলে আসতে চায়, এটা তার জন্য বেনিফিশিয়াল। আমি বললাম না যে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, আয়েশ আরাম খাউন এবং চলুন, এই চারটা জিনিস মাথায় রাখতে হবে। মানে তুমি কি এইটা পুরো বলতে চাইলে যে সেই কোন একটা মেয়ের যা শিক্ষাগত যোগ্যতা, তাকে খুব বেশি হলে একটা মানে কাঠ মিস্ত্রি, বা খুব বেশি হলে কাঠ মিস্ত্রি মাইনে ভালো, কিন্তু যাই হোক কাঠ মিস্ত্রি, কিন্তু হ্যাঁ, যদি সেটুকু না পায় তাহলে রাজমিস্ত্রি হবে আর কি। তো সে রাজমিস্ত্রিগিরি না করে স্ত্রী হওয়া প্রেফার করে আর কি, যে রাজমিস্ত্রি ভাই হবে না, ওর থেকে ভাই কারো স্ত্রী হয়ে যাবো। অনেক অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যাবে যে সে শিক্ষিত হয় এই কারণেই যে যাতে, ভালো আমি ছেলে। সবার ক্ষেত্রে বলতেছি না, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল হিসেবে সবার ক্ষেত্রে না, যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তো হয় এই কারণে যাতে ওই ভালো, মানে আর একটু, ওই যে আছে না যে একটু গুচি টুচি, তারপরে আরো ব্র্যান্ডের কাপড় চোপড়, ওই ওই টাইপের হাজবেন্ড যাতে ধরা যায়। তো বেশিরভাগ অনেকেই আছে দেখবে যে 20,000, 30,000, 40,000 টাকা কামায়, যাতে 4 লাখ টাকার, 5 লাখ টাকা বেতনের হাজবেন্ড পাওয়া। তো ইকুয়েশন তো সেমই থাকলো না। সে তো তার প্রাইড দিয়ে চিন্তিত না, সে তো চিন্তিত আয়েশ আরাম খাউন এবং, যাই হোক বারবার না বলি জিনিসটা, সে তো সে তো আচ্ছা, ওইটা নিয়ে চিন্তিত। ওকে। এবং পুরুষও সেম, পুরুষ তখন খুঁজবে হলো যে আমার অনেক টাকা আছে, তাহলে আমি সুন্দরী থেকে সুন্দরী খুঁজবো, আমি কেন এই করবো, সবে আমি কোচি খুঁজবো, 18, 19, 20। আরে আরে, তোমার এদিকে একটা কাহিনী টেন্ডেন্সিটা চলে যাবে। একটা কাহিনী বলি তোমার। একই পরিবার, হ্যাঁ, একই পরিবার, পরিবারের এক মেয়ে আছে, তার সে পড়াশোনার নামে নাটক করছে। যাই হোক, মানে এমন কিছু যে পড়াশোনা করে অন্তত আজ যাই হোক কোনো মেয়ে খারাপ হতে পারবে না। কারণ ওই যে ওই লাইনে ওই ছেলে মানুষের একেবারে নাক ডলতে ডলতে খসে যায়, তারপরে কিছু হলে হয় যদি নাম হয়। কিন্তু ওরম হুম। ডলাডলি করবে না সে, কারণ হচ্ছে ভাই বাবার টাকা আছে ভাই, অত ডলাডলি কি দরকার? ভালো কথা। এবার সে টুনির মা বায়না ধরেছে যে আমি 30-এর আগে বিয়ে করবো না। ভালো কথা, তার ব্যক্তিগত ব্যাপার, খুব ভালো কথা, তার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আমাদের কি বলার আছে। সেই বাড়ির আরেক ছেলে আছে, হ্যাঁ, যার বয়স 35 পার করে গেছে, সে এক মেয়ে বিয়ে করেছে, তার বয়স হুম। 20 কি 21 কি এরকম কিছু একটা হবে। মানে সেই বাড়ির হুম। ছেলের 20-21-এর উপরে মেয়েই পছন্দ হচ্ছে না। আবার এই একই বাড়ির মেয়ে বলছে আমি 30-এর উপরে বিয়ে করবো, আমার আমার ভালো ছেলেও চাই। বলছে ভাই অ্যারেঞ্জ ম্যারেজে করে তুমি দেখেছো নায়নদা, কি এই যে বলে মানে 30 কেউ শুনতেই চায় না, এবার লিখে যায় অনূর্ধ্ব 26, যদি খুব উদার হয় সেটা। অনির্দোষ সাব্বির। হ্যাঁ, ওইটাই তো। সো মানে বিষয়টা তো ওইটাই, যে আমি যদি কাজে কর্মে গুণে যদি আমার ওইটা হয়, বা এক এক অর্থে আমি আমি যে 30-এর আগে যে বিয়ে করব না, বা আমার 30 হলে বিয়ে করবো, আর 30 বছর পর্যন্ত আমি আসলে কি করবো? আমি কি মানে না কাজ করে বসে থাকবো? মানে আমি কি মানে বসে বসেই থাকবো বাসার ভিতরে, আমি কিছু করবো না বা আমার ক্যারিয়ার নিয়ে কাজ করবো না? যদি আমি বসেই থাকি, আমি খালি খুঁজি যে সেই ছেলে কবে আসবে আমাদের দেশে, সেই ছেলে হবে কবে, হ্যাঁ, কথায় না বড় হয়ে আমার পায়ের সেবা দাস হবে, না, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না।
হ্যাঁ, তো এই এই ফ্যান্টাসি নিয়ে বসে থাকলে তো হবে না। 30 বছর পর্যন্ত বসে থাকার মানে হইলো যে আমি আমার উপরে সেলফ ডেভেলপমেন্টাল কিছু না কিছু কাজ করব। সেটা আমি মেয়ে দেখে আমি যে কাজ করব না, সব পুরুষ আমার আমার করে দেবে, বিষয়টা এমন না, আমার কাজ করতে হবে। দিস ইজ জেনুইন নারীবাদ। যদি ক্যারিয়ার বানাতো একটা আলাদা বিষয় হতো। হ্যাঁ, ইভেন ক্যারিয়ার বানাক, সে 30 বছর পর্যন্ত সে ক্যারিয়ার বানাক, কিন্তু এখন কথা হলো যে ক্যারিয়ার বানানোর পরে আমার কেন ওই ছেলেকে চুজ করতে হবে যার যে তার ভ্যালু সেট করে দিছে তার কোচিং মেয়ে পছন্দ। সে শুধু শরীরই বোঝে, সে গুণ বোঝে না। আমার কেন ওই ছেলেকে কেন পছন্দ করতে হবে? কারণ আমার তো ভ্যালু তো তখন চেঞ্জ হয়ে গেছে। যে আমি ভাই 30 পর্যন্ত ওয়েট করছি, আমি আমার কাজকর্ম দিয়ে আমি আমার গুণে বিকশিত হয়েছি। তো আমি এরকম কাউকে খুঁজবো যে গুণে বিকশিত, তাই না? এরকমটাই তো আমার ভ্যালু হওয়ার কথা। কিন্তু না, কথাটা হলো যে আমি ওয়েট করব, আমি ওয়েট করে ওইরকমটা একটা খুঁজবো, আবার আমি নারীবাদের ফায়দাটাও নিব, যে আমার এরকম করে দেখবে, দেখভাল করবে। তো এটা তো আসলে মানে যে কি বলে, সুবিধাবাদী অবস্থা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু না, এরকম হয় না। এবং হ্যাঁ, যে ফাপড়ে ব্যক্তি, সে ব্যক্তি মানে এরকম ব্যক্তি যারা আছে ফাপড়ে পড়তে পারে। চাপেরও পড়তে পারে এবং ফ্রাস্ট্রেটেড হবে তারা। তার চেয়ে ভালো তার যদি এটাই প্ল্যান থাকে যে না আসলে তার ওই ঘর কন্যাই হইতে হবে, তাহলে তার উচিত ভাই, আমার বয়স যখন 18 হয়ে যাবে, পার হয়ে যাবে 19 কি 20, আমার তখন থেকে একটা ওইরকম টাইপের হাজবেন্ড হয়ে একটা ঘর সংসারী কেমনে হইতে হয়, কেমনে করে আর কি হাজবেন্ডের ডোমিনেশন সহ্য করতে হয়, সাবমিসিভ কেমনে হইতে হয়, এটার একটা ক্লাস করে নেয় বা কোনো কোর্স কিনে ফেলে, কিনে টেনে আমি সে ওইরক্যারিয়ার হয়ে গেলাম। সিম্পল। নতুবা ক্যারিয়ার বানাও, কিন্তু মাঝামাঝি আবার কি ঝুলাঝুলি তাই তো বুঝি না। আচ্ছা, হ্যাঁ, আর এই ক্যারিয়ার বানাইলে আসলে ওইরকম টাইপের ছেলেই তোমার পছন্দ হবে, যে যার ওইরকম, কারণ ক্যারিয়ার বানাইতে তো মেহনত লাগে না, এমনি এমনি তো ক্যারিয়ার হয় না হাওয়া থেকে। তো ওইরকম মেহনতি ছেলেই পছন্দ হবে। এখন ওই ছেলে যদি ধরো গুণ থাকে ছেলের, ছেলে যদি একটু কমও কামায়, সাপোজ 4 লাখ না কামাইলো, সে হয়তো ওই ছেলে ধরো 40-50 কামায়, হ্যাঁ, ওই মেয়ে হয়তো বা সানন্দে তার সাথে ঘর সংসার করে সুখী হইতেই পারে, কারণ তার ভ্যালু তো ওইটাই। আবার না, চলো দিন শেষে ছেলেটাকে একটু সুখ দাও, খালি ওর সুখের জন্য তুমি পাত্র খুঁজছো, পাত্রের সুখ দেখবা না। যাই হোক, আচ্ছা, এপস্টিন এই যে ফাইলের ছেলের সুখ দিয়ে দিলাম তো। আচ্ছা যাই হোক, আচ্ছা ও এপস্টিন না, ফাইলের এপস্টিন ফাইলেও এটা আছে, এপস্টিন ফাইলেও এটা আছে যে তুমি দেখো এপস্টিন ফাইলে কি হয়েছে, ওখানে কিন্তু সেই এই যে কম বয়সী খুঁজতেছে। তো মানে একদম কুচি থেকে কুচি যে ব্যাপারগুলো খুঁজতেছে। এত বয়সের মানুষের এত কম বয়সের প্রতি কেন ফ্যাসিনেশন হবে, এটা নিয়ে এটা অনেকেরই ইয়ে হয়। আমাদের চাপাদের, এটা আমরা চাপাই, কেন থাকবে? ওই থাকে, থাকে তো, তো বাস্তব, যেমন আমাদের গোপ পায় এমনি থাকে, কি আর করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আবার নতুন না, এটা এটা শুধু হলো এপস্টিন ফাইলের লোকরাই করেন, এটা আরো নানা বর্গের মানুষই করে। বা ইতিহাস ঘাটলে দেখা যাবে যে সমাজের নানা বর্গের মানুষরাই কিন্তু দেখবে যে যে আড়ালে আবডালে এই জিনিসগুলো হয়, কিন্তু কেউ ওরা স্বীকার করে না, আর তাদেরটা বাইরে হয়ে গেছে। এই আর ওরাও তো বর্তমান সমাজের রাজা রাজারাই না, রাজা মহারাজা সম্রাট। ওরা করতো, এরা করবে না, কি মানে ভাবা যায় নাকি যে করবে না? হ্যাঁ, আর এপস্টিন ফাইল তো বাদই দিলাম, এর থেকে কত ন্যাক্কারজনক ধর্ষণ, শিশু 3-4 বছরের শিশুদেরকে ধর্ষণ করা হইতেছে, এটা কারা করে? এগুলো কারা করে? মানে ধর্ষণ মানে কি, যে কোনো ই না ই সহ? হ্যাঁ, হ্যাঁ, মাথা খারাপ বা এইগুলা। তো আমাদের সমাজে এগুলো তো আছে না? তো এইগুলার এইগুলোর সময় আমরা কথাবার্তা ওরকম বলি না, বা যা যে ভিকটিম বা তাদের নিয়ে আমাদের কোনো ধরনের কোনো রিসার্চ নাই, গবেষণা নাই, বা কিভাবে এটা হয় ওইগুলো নিয়ে কোনো অ্যাকশন নাই। তারপর কি এপস্টিন ফাইল হইলো, এটা নিয়ে আমাদের একদম পুরা সরগরম জিনিস হয়ে গেল। এটা হয়েছে মূলত কোন সেলিব্রিটি টাইপের মানুষ যদি এরকম কিছু করে, তখন আমাদের একটা ওয়াও ফ্যাক্টর। যদি আমরা যাই না, যে তুমি বললা যে সালমান সালমান খান, সালমান খান তো আর সন্ন্যাসী হয়ে যায় না, না, স্বামী বিবেকানন্দ হয়নি। হ্যাঁ, তো সে সমাজে তোকে সে বিয়ে করে নাই, তার মানে সে ব্রহ্মচারী আছে, এটাও তো না। একটা ভালো শব্দ বন্তনী বুঝলে, স্বামী, স্বামী মানে তো বর বোঝায়। তো স্বামী বিবেকানন্দ হয়নি, স্বামী পরমানন্দ হয়ে গেছে। এই স্বামীর মানেটা আসলে একটু ডিপ ছিল, আমি, হ্যাঁ, মানে যে নিজের মতো হতে পারছে, যে নিজের অর্থটা জানে, নিজের আমিত্বের ওই অর্থটা জানে, সে বুঝে। এটা একটা ডিপ মিনিং আছে, এই জন্য বলা যায় স্বামী বিবেকানন্দ। নট নেসেসারিলি স্বামী বিবেকানন্দ হইতে হবে, তার মানে তার স্ত্রী বিবেকানন্দ থাকবে, এরকম কিছু না। হ্যাঁ, তো মানুষের পারসেপশনটাই হইলো খুব লিমিটেড পারসেপশন, মানে যা দেখানো হয়
আমরা শুধু অতটুকুই দেখতে পারি, যা দেখানো হয় না সেটা আমাদের আর বোঝার কোনো ক্ষমতা নাই, বা আমরা ওইভাবে বুঝি না। অনেকের, আমি এটা এটা হওয়ার পরে অনেকে নাকি বলতেছে যে, মানে এটা একটা ধারণা, অনুমান, বলতেছে যে এখন এপস্টিন ফাইল লিক হয়েছে, আসলে এটা একটা চক্রান্ত, লিক করা হয়েছে, এটার পিছনে কারণ আছে, এখন লিক করার দরকার আছে। মানে এটা একজন, আমি একটা পোস্টে দেখছিলাম, তো এই জন্য আমি শিওর শট বলবো না, অনুমানে বলবো যে এটা এখন চাচ্ছে যে তাদেরকে ফ্ল্যাশ করে দিয়ে পিছে আরো নতুন কোনো পরিকল্পনা বা চক্রান্ত বা অন্য কিছু করা, এটা ডিপ স্টেট না কি জানি একটা এইসব টাইপের কথা বলতেছি। যাই হোক, যে না এখন এপস্টাইন ফাইলটা রিলিজ হচ্ছে, এতদিন কেন এপস্টাইন ফাইল রিলিজ হলো না, হঠাৎ করে কেন এখন রিলিজ হচ্ছে না? এটা তো এতদিন ধামাচাপা পড়েছিল, তাহলে মানে হঠাৎ করে এখন কেন, এই কোশ্চেনটা আসে না যে এখন কেন রিলিজ? ভালো কথা, এপস্টিন এটা ফাইল একটা নিয়ে তো কোশ্চেন। অনেকটা আলোচনা। হ্যাঁ, অবশ্যই দর্শকরা যদি কি উত্তর দিতে পারে তো দেবে অবশ্যই। তোমার আমার হ্যাঁ, দুজনের চ্যানেলে ছাড় করতে দর্শকরা অবশ্যই উত্তর দিতে চেষ্টা করবে। একটা জিনিস যে এই যে ইরান এই আক্রমণ করে আমেরিকা উপরে, রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেন, চীন হয়তো আক্রমণ করতে পারে তাইওয়ান, এদিকে ইসরায়েল আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মারামারি মুষ্টযুদ্ধ মানে চলেই চলেছে। আমেরিকা আবার ভেনেজুয়েলার দিকে চোখ বাড়িয়েছে, ঠিক আছে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে তো একটু হয়ে হলো, আবার ভবিষ্যতে হবে কিনা ঈশ্বর জানে। পাকিস্তান আফগান। পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করেছে, মানে এই তৃতীয় বিশ্বযুদ্ধ কি আমরা সচক্ষে দেখছি? কারণ 1939 বা 40 নাগাদ ইংল্যান্ড আর ফ্রান্স তো স্বীকারই করতে চায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ওরা বলছে না না, এটা ওই বিচ্ছিন্ন ঘটনা। কি মনে হয় তোমার এটা? আমার আসলে মনে হয় কি, যে আজকে আমি একটা গল্প ফেসবুকে শেয়ার করলাম। আহ, ওখানে আমি লিখছিলাম যে শান্তি আসলে, আহ দুনিয়াতে যে শান্তি, ওটা আসলে একটা যুদ্ধের প্রস্তুতি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো একটা কোল্ড ওয়ার টাইপের ভাইব চলতেছে সব জায়গায়, চলতেছিল। তো অনেক দিন ধরে আর কি আয়েশ করে যুদ্ধ করা হয়নি। তা আয়েশ আমার করে মনে হয় এখন ওই, না, আয়েশ করে যুদ্ধ হয়নি। তা আমার কাছে মনে হয় যে এই যে প্যাসিফিস্টরা যে বলে, শান্তিবাদী যারা আছে, তো শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তিটা কিসের বিনিময়ে? ওই যুদ্ধের বিনিময়ে শান্তিটা আসে। মানে এটা একটা খুব ব্রুটাল লাগে শুনতে। যেমন লিও টলস্টয়ের যে বই আছে, ওখানেও দেওয়া ওয়ার এন্ড পিস, ফার্স্টে যুদ্ধটাকেই আনছে, সে বলে না পিস এন্ড ওয়ার। কারণ পিস হলে ওয়ারের তো বিষয়টা আসার কথা না। বাট আমি যদি একটু ঘুরাইও দিই যে শান্তি এবং যুদ্ধ, এটাও সত্যি। কারণ শান্তি আসলে কেউ থাকতে চায় না। শান্তির পরে মনে হয় যে সবকিছু শান্ত হয়ে গেলে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, খুব আনক্যানি এক্সাম্পল হবে, সেটা হলো যে গেম অফ থ্রোনসে, আমি যখন গেম অফ থ্রোনস সিরিজটা দেখতেছিলাম, তো ওইখানে পুরো সিজন 6 শেষ করার পর আমার মনটা খারাপ হয়ে গেছে। আর খারাপ মানে আমি একটা মেলানকোলি স্টেটে চলে গেছিলাম, যে সবকিছু ভেঙে চুরে গেল, সব শান্ত হয়ে গেল, এরকমটা কেন হবে? এটা নিয়ে আমার আফসোস হচ্ছে। আমার কিন্তু খুশি হওয়ার কথা যে আচ্ছা, যুদ্ধ টুদ্ধ শেষ, সবকিছু শান্ত হয়ে গেছে, ভালো লাগার কথা। না, আমাদের এখানে দুঃখ লাগতেছে যে শেষ হয়ে গেল, তো এখন সিরিজ আর কিছু হবে না, কাহিনী কাহিনী কিছু হবে না, সব আগের মতো মেরমেরা হয়ে যাবে। এটা কেন? মানে এই যে চিন্তাটা আমার মাথার ভিতরে আসলো, তখন আমি চিন্তা করলাম যে তাহলে এটা খারাপ লাগতেছে কেন? এবং এই সিজন দেখে অনেকেরই খারাপ, মানে এরকমটা হয়। ইভেন আমি যদি আরেকটা এক্সাম্পল টানি, মুভি দিয়ে টানলাম, কারণ বাস্তবতা দিয়ে টানলে আবার নানা ধরনের কেস খেতে হয়, মুভি দিয়ে টানাটা ভালো। তো ভাইকিংস, সো ভাইকিংস নামে একটা সিরিজ আছে, ওইখানে আইভার নামে একটা ক্যারেক্টার আছে। তো আইভার হইলো, সে জন্মগত ভাবেই লুলা থাকে। তো লুলা থাকার কারণে সে দুর্বল থাকে। তো এই দুর্বলতার কারণে সবাই তাকে পাত্তা দেন, কারণ একটা লুলা মানুষ, আর লুলা মানুষকে কে পাত্তা দেবে? তো এটা নিয়ে তার ভিতরে একটা ক্ষোভ জন্ম, মানে ক্ষোভ মানে প্রচন্ড ক্ষোভ, যে আমিও একদিন ক্ষমতা হাসিল করব, এবং ক্ষমতা নিয়ে আমি যে দুর্বল, আমি সবাইকে জাতা করে পিষ্ট করব। কারণ আমাকে তো সবাই লুলা ভাবে, মানে ইউজলেস ভাবে। তা আমি একদিন ক্ষমতা নিয়ে সবাইকে দেখাই দিই যে ক্ষমতা কাকে বলে। তো ঠিক ঠিক সে ক্ষমতা নেয়, কারণ তার মাথা অনেক শার্প থাকে। যেহেতু সে, তার ওই অ্যাম্বিশন জন্মায়, তার একটা দুর্বলতা আছে, ওই দুর্বলতাটাই তার শক্তি হয়ে যায়, কারণ তাকে কেউ সন্দেহ করে না। এই লুলা মানুষ একটা রাজ্যের কি ক্ষতি করবে? কিন্তু
সে যে বুদ্ধিগুলো রচনা করে ওই বুদ্ধিগুলো দিয়ে সে অনেক যুদ্ধে জয় করে ফেলে। এই তার এই মানে দুর্বলতাটাকে শক্তি বানায় সে অনেক যুদ্ধই জয়ী হয়। যুদ্ধ জয়ী হয়ে একসময় সে রাজা হয়ে যায়। রাজা হওয়ার পরে সে স্বৈরাচারী হয়ে যায়। সবাইকে পারলে সবাইকে টর্চার করে, সবাইকে এটা করে সেটা করে, মানে টর্চার মানে ভয়াবহ লেভেলের টর্চার করে। তো এটা টর্চার মর্চার করে তার ওই আক্ষেপ থেকে, যেহেতু সে দুর্বল ছিল তাকে সবাই মানে দলিত মলিত ই করছে, পাত্তা দেয়নি। তো এখন সে সবাইকে টর্চার করে ওইটা ঝাল মিটাচ্ছে। তো এরকম করে করে সে একসময় যুদ্ধ টুদ্ধ লিপ্ত হইলো, যুদ্ধ টুদ্ধ করলো। তারপরে একটা টাইম পরে সে ধীরে ধীরে তার নিজের ভুলটা বুঝতে পারলো, যে আচ্ছা সে আসলে ওরকম টাইপের মানে ভয়াবহ লেভেলের শাসক হয়ে যাচ্ছে। তো তারপরে এক সময় প্রচন্ড যুদ্ধ টুদ্ধ করে সে ক্লান্ত বিধ্বস্ত একটা সাগরের পাড়ে বসে আছে। কারণ তখন আর যুদ্ধ নাই, যুদ্ধ থেমে গেছে। মানে মোটামুটি তার যেসব আন্ডারস্ট্যান্ডিং করার কথা ছিল সে সব জায়গাতেই তার আহ খায়েশ ফুয়েশ মিটিয়ে সে এখন শেষ, সব শান্ত। তো তখন পিছন থেকে তাকে এসে একজন বলতেছে, ড্রাইভার তুমি এখন কি করো, সব থেমে গেছে, সব তো শেষ। তখন তার ভিতরে যে একটা অস্থিরতা, একটা উসখুস যে মনোভাব, কারণ সে অ্যাকচুয়ালি যুদ্ধ চায়, সে চায় যে যুদ্ধ করেই প্রাণবন্ত থাকতে। তারপরে কি হলো, সে শান্তিতে বেশিক্ষণ থাকলো না, সে আবার যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করতে করতে তার পা ভেঙে মরে গেল। তো এই যে সাইকোলজি মানুষের, হ্যাঁ সাইকোলজিটা, তো মানুষ মানুষ আসলে শান্তিতে ওইভাবে থাকতে চায় না। একটা জিনিস দেখা যায় যে যখন যুদ্ধের কথা হয়, যখন যুদ্ধের দামামা বেজে ওঠে, তখন দেখবা যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা জায়গায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। এই রাখছে রে, ওরে কি মিসাইলটা মারলো রে, মিসাইলটা মানে ভিডিও গেমের মতো, মানে মিসাইলটা মেরে আয় হে, ওটা ভেঙে ফেললো। তারপরে আবার ব- মানুষরা আবার নানা দলে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে এক দলের মানুষ আরেক দলের মানুষকে কি করে, যে তুমি এই দলের পক্ষে আছো তুমি খারাপ, তুমি ওই দলের পক্ষে আছো তুমি খারাপ। মানে এরকম জিনিসটা চলে, ড্রামা চলে। বেশ বেশ তো মজা লাগে মানে না? বেশ মজা লাগে। মানে চায়ের কাপে তখন ঝড় উঠে, চায়ের স্টলে স্টলে নানা ধরনের কথা হয়, যে ভাই দেখছেন এখন কি হবে, মানে একটা টপিক খুঁজে পাওয়া যায়। আর শান্ত হয়ে গেলে, হ্যাঁ আমি যদি এখন আবার চীনা ফিলোসফারদের কাছে আনি, এক্সাম্পল আনি, তখন বলবে যে একটা ইউটোপিয়ান বা একটা স্বর্গীয় সমাজ কি হয়। স্বর্গীয় সমাজের লোকরা কখনো কথা বলে না। সেই গ্রামে সেই গ্রামে কোনো আওয়াজ হয় না, সেই গ্রাম নিঃশব্দ থাকে, নীরব থাকে। সেখানে কেউ কাউকে নিয়ে কারো মাথা ব্যথা, নিশ্চুপ থাকে সবকিছু। এই শান্তি কি কারো পক্ষে বেয়ার করা সম্ভব? হুম। এই অতুল নীরবতা সম্ভব না। তো তখন কি করে, বেশিরভাগ মানুষই, কেউ কেউ হয়তো বা শান্তিবাদী সন্ন্যাসী চুপচাপ থাকতে ভালোবাসে, যে বেশিরভাগ মানুষ চুপচাপ থাকতে পারবে, তাদের জন্য যুদ্ধ দরকার। তখন তারা কি করবে, যুদ্ধের কথা শুনে তারা তো তখন মানে একটা টপিক খুঁজে পাবে, খুব মজা, তাদের ভিতরে একটা থ্রিল কাজ করবে, যে হাই হাই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। তারপর এই থ্রিলের পরিণাম কি, এই থ্রিলের পরিণাম হলো অনেকগুলো মৃত্যু হবে, এবং যার সাথে মৃত্যুটা ঘটবে সেই এটার মর্মটা বুঝতে পারবে। সে তখন কি করবে, সে তখন ভাবে আমি আর যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। তো এইটা যখন আরো ধরো এই যে এতজন ধরো যুদ্ধের ভিতর যে জড়িত হয়ে গেল সবাই, তো এই যুদ্ধ যখন একটা পর্যায়ে ইনএভিটেবল হয়ে যাবে, যে আর সম্ভব না এটা থেকে ফিরে আসার, সমস্ত রক্তারক্তি কাণ্ড, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, যে যার প্রাণ নিয়ে পালাবে, যেটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সবাই সবার মতো করে কে কি করতেছে কোন দিকে কেউ জানে না। একটা থ্রিলিং পয়েন্টে থ্রেশহোল্ডে উঠতে উঠতে থাম, সব শান্ত হয়ে যাবে। তারপরে যারা বেঁচে থাকবে তারা তখন হা করে বলবে, কি হইলো এটা, যুদ্ধটা না হলেই ভালো হতো। কেন হইলো, না হলেই ভালো হতো। মানুষ আসলে ঠেকেই শেখে। না না, আমরা এবার শিক্ষা নিছি, আমাদের আবার আর একটা জাতিসংঘ বানানো উচিত। জাতিসংঘ বানায়া তারপরে আবার, এই আগের জাতিসংঘ ভুয়া ছিল, এর জাতিসংঘের আগেরটা যেটা ছিল, হ্যাঁ লিগ অফ নেশনস, ওইটাও ভুয়া ছিল। হ্যাঁ, তো এখন আমাদের আর একটা বানাইতে হবে। আমরা প্রমিস করতেছি আমরা এরপর আর যুদ্ধ লড়ব। এরকম হাজারটা প্রমিস নেওয়া হয়েছে যে বায়নার জন্য, একটা প্রমিসও বাস্তবায়ন। একটা বই আছে বুঝলে, দ্য ফোর্থ টার্নিং বলে, হ্যাঁ ওখানে এরকম হ্যাঁ ফোর্থ বলেছে। জার্নি। হ্যাঁ হ্ঁ, ওটা মানে দর্শকদের একটু বলে দিই যে ওখানে রয়েছে যে একটা যুদ্ধ, মানে ধরে নিন কেবল একটা যুদ্ধ শেষ হয়েছে,
তো যুদ্ধে যে প্রজন্মটা অংশগ্রহণ করেছিল তারা খুবই প্রতিষ্ঠানবাদী, মানে ভাই হ্যাঁ আমাদের দেশকে শক্ত করতে হবে, হ্যাঁ ভাই ভালো করে স্কুলে সবাইকে যেতে হবে, স্কুল কামাই দেওয়া যাবে না, এই তুমি এই আমাদের ধর্মের থেকে বিরুদ্ধে কথা বলছো কেন, আমরা ধর্ম এক মানে এক। তারপর ওদের যারা সন্তানরা হয় তখন একটু একটু তারা শিকল ভাঙতে, মানে আমি সে শিকল বলছি মানে এটা খারাপ বলছি না, মানে একটু বন্ধন খুলে বলতে, না 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 আমারও তো নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা রয়েছে, মানে ওই ব্যক্তি স্বাতন্ত্র্যতা একটু প্রাধান্য পায়। তারপরে তৃতীয় প্রজন্মে আস্তে আস্তে এইটা মানে রাহাজানিতে মানে পরিণত হয় যে ভাই সবাই মুক্ত, তাহলে ভাই প্রতিষ্ঠানগুলো কই, কেউ স্কুলে যাচ্ছে না, যে যার মতো শিক্ষা নিচ্ছে, রাষ্ট্রের যেটা দরকার সে সেটা পাচ্ছে না, মানে ওই যেমন ওই আমেরিকার হিপি কালচার বা হুম। এরকম উদাহরণ আমরা দিতে পারি যে কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই। তারপরে তাদের যা ছেলে মেয়ে হয় বা পরের প্রজন্ম তাদের ছেলে মেয়ে হয় কিনা কি জানি, তারা ছেলে মেয়ে নিতে মানে নেয়ার পক্ষে কিনা। এবার পরের যে প্রজন্ম আসে তারা দেখে কি ওই কাদের মাঝে পড়েছি, এদের মধ্যে কোনো বোধ নেই, ভাই যুদ্ধে যাব, এখন আমাকে শেখাচ্ছে সবার এক একটা লিঙ্গ আছে, লিঙ্গের সংখ্যা 72-এর বেশি। বলে ভাই যুদ্ধ যাব, আমার মানে মানে যুদ্ধ যাব না, মানে আমাদের দেশে আক্রমণ হয়েছে বা ইত্যাদি, খুব খারাপ অবস্থা, চাষবাসের ফলন কম হয়েছে, তো ভাই সবাই মিলে চাষটা করি বা সবাই মিলে শত্রুকে প্রতিহত করি। না ভাই ও না, লিঙ্গটা এরম না এরম, তুমি ওকে ওইভাবে দেখ, মানে মানে সবাইকে যেতে হবে ভাই, ওসব নটাঙ্কি করলে হবে না। এরকম একটা প্রজন্ম আছে যারা আবার বলে যে ভাই প্রতিষ্ঠানে ফিরে চল, যে প্রতিষ্ঠানহীনতা আমাদেরকে মানে শিকড়হীনতায় পরিণত হয়েছে, কিছু নেই আমাদের, আমরা যে এক দেশবাসী কিসের ভিত্তিতে, ক্রিকেটের ভিত্তিতে, যে সারা বাংলাদেশ বা সারা ভারত এক এক ক্রিকেট টিমকে সাপোর্ট করে তাই আমরা এক, এটা কোনো কথা হলো? মানে ওই আহ, আহ, একটা হলো ওই যে এটা যদি এই ট্রেড ধরা হয় যে যুদ্ধ তারপর শান্তিবাদ, যুদ্ধ শান্তিবাদ এরকম একটা প্রজন্মের ভিতরে মানে ন্যাশনালিস্টিক আর হলো তোমার আন্তর্জাতিকতাবাদ মানে ওইটা তো একটু আলাদা। মানে একটা এরকম হলো যে নিজের, হ্যাঁ এরকম করে যে হার্টবিটের যে পালস এটাও দেখবো যে মেশিনের এরকম, হ্যাঁ এটা প্যাটার্ন দেখা যায়, হ্যাঁ। আর যদি এটা এমন হয়ে যায় একদম, তার মানে ওখানে আর প্রাণ থাকে না। তো এই জন্য হিরাক্লিটাস একটা ট্রিমেন্ডাস কথা বলছিল, সেটা হলো যে যারা বলে যে পৃথিবী থেকে যুদ্ধ উঠে দেওয়া উচিত, মানে তাদেরকে সে গালাগাল দিছে আর কি। যে যুদ্ধ থাকবে না মানে যুদ্ধ ছাড়া জীবনই সম্ভব না। জীবন আছে মানে যুদ্ধ আছে, ওটা থাকবে। তো যারা যুদ্ধকে বাতিল করতে চায় তারা কোনো মানুষই না। তো তারা বোঝেই না এই জিনিসটা আসে। হ্যাঁ, তো হিরাক্লিটাস আবার যুদ্ধের পক্ষে এইভাবে ছাপাই গিয়ে গেছে। তো এটা সম্ভবত সেই প্র্যাকটিক্যাল দিকটা বিবেচনা করে হয়তো বা বলে গেছে যে না আসলে যুদ্ধটা দরকার। আবার আমাদের তো এখন ইউনিটিতে যদি দেখো যে কেউ যদি বলে তোমাদের ওরা ভাই বাংলাদেশের কোনো মুক্তিযুদ্ধের কোনো দরকার ছিল না, বলছে ভাই তোর চটি খুলে মারবো, মানে কি এটা কোনো কথা হলো? হ্যাঁ, ও বলছে, আর আবার হ্যাঁ, যদি জিজ্ঞেস আচ্ছা ভাই দুদিন পরে যদি আবার একটা মুক্তিযুদ্ধ হয়, এই না 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 না, এই যুদ্ধ টুদ্ধ এসব কি বলো, বলে, ভাই তুই তুই একটু আগে বললি যে মুক্তিযুদ্ধ খুব গুরুত্বপূর্ণ ছিল, আবার তুই বলছিস সামনে সাথে যুদ্ধ হয়, না ভাই যুদ্ধের দরকার নেই, তো দাবিটা কি তাই যুদ্ধ বল, দরকার। দাবিটা কি? হ্যাঁ, ইভেন আমাদের বডির ভিতরে তো ক্রমাগত যুদ্ধই হয়ে চলছে না। যদি বডির জিনিসগুলো যদি যুদ্ধ না করতে তাহলে তো বডি টিকে রাখতো। বডির ভিতরে তো গভীর রাজনীতি চলতেছে, গভীর যুদ্ধ চলতেছে। সবসময় ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যুদ্ধ করে করেই তো বডি টিকে আছে। যেদিন যুদ্ধ থামাই দেবে বডি একদম শেষ হয়ে যাবে। তো এখন এটাকে এখন অনেকে যুদ্ধের পক্ষে সাফাই গিয়ে তারপরে এর মতো কয়েকটা টেসাকার ঘটায় দিবে। তো এটা আসলে একটা ব্যালেন্স, হ্যাঁ, যে কোন জায়গায় যুদ্ধটা লাগবে, কেমন যুদ্ধ লাগবে আর কেমন যুদ্ধ লাগবে না। আমার যুদ্ধটার মানে কি আমি সহিংস করতে হবে, কেন যুদ্ধটাকে অন্য ফর্মে নেওয়া যায় না? যেমন এই যে ক্রিকেট খেলার যে ফর্ম, তারপরে জ্ঞানে জ্ঞানের যে যুদ্ধ, মানে যুদ্ধটা কথায় হোক, শারীরিক ক্ষেত্রে না চলে আসে, না না, ফুটবলে তো তর্কে তর্কে শারীরিক হোক। হয়, ভালোই লাগে। ফুটবলে তো শারীরিক হয় ভালো। হ্যাঁ, বাট ওটার মানে যে বিষয়টা ওরকম হচ্ছে, বিষয়টা এরকম না। মানে যুদ্ধের ব্যাপারটা হলো কি যে তর্ক, আমরা যে তর্ক করি এটাও তো একটা যুদ্ধই, ভার্বাল একটা তর্ক করতেছে একসাথে। তো যুদ্ধটা এতটা র ফর্মে নেমে না আসে। মানে যদি আমরা ওইটুকু প্রচেষ্টা করা যায় যে আচ্ছা যুদ্ধটা আমরা কি করব, জ্ঞানে, তারপরে আমরা উভয়ই পাওয়ারফুল হতে থাকবো, জ্ঞানে তারপরে শক্তিতে, মানে সমানে সমান আর কি। সমানে সমান না যদি হয় কেউ, তাহলে যুদ্ধ হবে না। যেমন সবার কাছে যদি পারমাণবিক বোমা থাকে তাহলে যুদ্ধ লাগবে না, কারণ কে তখন আর এইসব পারমাণবিক বোমা ছাড়তে চায় না, সবাই পাওয়ারফুল। এখন ধরো একজনের আছে পারমাণবিক বোমা বা চার পাঁচ জনের আছে আর বাকিগুলোর নাই, তখন একটা ক্যাচাল হইতে পারে।
মানে যে ঝামেলা ঝামেলা হয়ে যাবে, সবার পারমাণবিক বোমা থাকে, কেউ হয়তো বা যুদ্ধ লাগার সম্ভাবনাটা খুব কম, যদি না কতগুলো তার ছেঁড়া পাবলিকের হাতে যদি এটা পড়ে। বাট বাট টেনশন না থাকবে। তো মাঝখানে তো আমি দেখতেছি কিম জং উনকে নিয়ে তো অনেক কিছু, তারে খেলায় কেউ নিতেছে না। আমার কিন্তু জিনিসটা আমার আমার- আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে, বেচারা একটা শান্তি। সে সে আসলে না অনেক সাফারিংস আছে, মানে সাফারিংস বলতে কি, মানে সাফারিং ফ্রম পিস। সে শান্তির কারণে যন্ত্রণায় যন্ত্রণায় আছে। মানে সে কোনো কিছুই করতে পারতেছে না, তার কাছে একটা আরে হাইড্রোজেন বোমা আছে। আরে কি বলে জানো, একটা মিমে দেখেছিলাম, বলছে যখন তোমার কাছে মানে মানে হ্যাপক হ্যাপক ব্যাপক ব্যাপক খেলনা রয়েছে কিন্তু কেউ তোমার খেলতে নিচ্ছে না। খেলতে নিচ্ছে না, হ্যাঁ। এই জিনিসটা খুব ফ্রাস্ট্রেটিং। যেমন ধরো তুমি এত টাকার মালিক হয়ে গেলা, তোমার এত টাকা, তুমি এখন সমুদ্রে বিচে যে তুমি জুস খেয়ে চিল করতেছো, আর ওদিকে তোমার বন্ধুরা যার টাকা পয়সা নাই ওরকম, সে চাকরি করতেছে, করে বিজি থাকতেছে, আর তোমার লাইফে কোনো এনজয়মেন্ট নাই, কোনো মানে বিজিনেস নাই, কারণ তুমি ফ্রি, তোমার প্যাসিভ ইনকাম দিয়ে ভরা। তো অনেকেও মানে তোমায় হ্যাং আউট করতে পারবে না, নিজের সাথেই আছে। হ্যাঁ, তো এটা একটা ঝামেলা। হ্যাঁ, এটা একটা সমস্যা। তো তাতে তুমি কোনটা কিম জং বলছো যে উনের ক্ষেত্রে আছি, ওইটাই। আছি আছি তৃতীয় বিশ্বযুদ্ধে আছি আর কিম জং উনটা, হ্যাঁ, বলো। আমার কাছে আমার কাছে মনে হয় মানে তৃতীয় বিশ্বযুদ্ধ তো এই যে অবস্থা যাচ্ছে, সামনে অবস্থা মনে হয় আরো খারাপ হবে। কারণ আমেরিকাও একটু ইনসিকিউর ইনসিকিউর বোধ করতেছে কিনা। অনেকে মনে করতেছে না এটা আসলে আহ কারণ আমেরিকা এত ডেসপারেট হয়ে গেছে, এটা একটু আনইউজুয়াল। না, আমেরিকার তো এত ডেসপারেট হওয়ার কিছু না, তাদের তো যথেষ্ট থাকার কথা। কিন্তু আমার মনে হয় আমেরিকার ভিতরে কি কিছু ভিত্তি নড়ে গেছে কিনা, যে তারা এত পাওয়ার হাঙ্গ্রি হয়ে যাচ্ছে। এই যে ভেনেজুয়েলার যে কাহিনীটা হলো, মাদুরোকে যে নিয়ে আসলো, এটা কেমন হয়ে গেল না বিষয়। মানে ট্রাম্প ট্রাম্পের কাছ থেকে এটা অবশ্যই এক্সপেক্টেড, সে তো ক্লাউন, যাই হোক, আর কি বলবো। মানে তার তো মানে সে তো স্ট্রেট ফরওয়ার্ড। কিসের গণতন্ত্র, কিসের কি, যেটা নিয়ে করতে টেনে নিয়ে আসছি, আমার মন চাইছে। তো এটা তো হইলো না, মানে সবাইকে যে হতভম্ব করে দিচ্ছে এই ব্যাপারটা। মানে সে আদর্শ টাদর্শ একদম সবকিছু উড়ে টুড়ে দিচ্ছে। আবার অনেকে মনে করে যে হ্যাঁ ট্রাম্প একটু মানে হিসাব কিতাবে সে আবার খুব সাপ, সব জায়গায় হিসাব কিতাব করে সে চলতেছে। আর ট্রাম্পের ম্যানিফেস্টো তো ওইটা, মেক আমেরিকা গ্রেট আগে, যে আবার আমেরিকাকে গ্রেট বানাই দিবে। তো এটা তো ন্যাশনালিস্টিক মুভমেন্ট। তা আমেরিকা হয়েছে কেমন? না না, জাত বর্ণের মানুষ মিলে তো তখন ওখানে যে কন্ট্রিবিউশন করছে না। কিন্তু এখন সে আমেরিকা দিয়ে একটা কাইন্ড অফ একটা স্টেট মতো বানাইতে চাইতেছে। আর এটার পিছনে জনসমর্থনও আছে আবার, একটা ট্রাম্প আসলো কেন। তো জনসমর্থন নিয়ে ট্রাম্প তার মতো করে ট্রাম্প গিরি চালাচ্ছে। আর তার বয়সের একটা ব্যাপার আছে, সে যেটা বুঝে তার মোটা মাথায় ওইটাই দিয়ে সে করতেছে সবকিছু। এতেও যদি তার তাদের নিজেদের ক্ষমতা যদি সুসংগত হয়, মেইন জিনিস একটা পাওয়ার। সবাই পাওয়ার ধরে রাখতে চাবে, আর এক সাম্রাজ্যের সাথে আর এক সাম্রাজ্যের ঠুকাঠুকি লাগবে। কারণ আহ ওই যে এক বনে অনেকগুলা মোষ আছে, তো মোষে মোষে গুতাগুতি হবে, আর মাঝখানে সাধারণ মানুষরা আর কি কমেডি দেখবে বিষয়, আর কিছু সাধারণ মানুষ মারা যাবে। কি শালা। তো এখন সাধারণ মানুষের ঝামেলা হয়ে গেছে কি, তারা আসলে কোন সাম্রাজ্যবাদকে চুজ করবে, কোনটা ভালো। আর চায়নার দিকে চলে যাব, নাকি আমেরিকার দিকে যাব, নাকি রাশিয়ার দিকে যাব, মানে কোনটাতে গেলে আর কি ভালো হয়, ওইটাই হলো বিচার্য বিষয়। কারণ যার কাছে পাওয়ার নাই তার চিন্তা। এই চীনের লোকগুলো না ভারত বাংলাদেশের মতোই দেখবে অনেকটাই অভদ্র ছিল আগে, কিন্তু ডান্ডা মেরে এমন ঠান্ডা করে দিয়েছে যে ভাই করলেই এখন তোমার এই সোশ্যাল ক্রেডিট কমে যাবে, তোমার কোনো ব্যাংকে লোন পাবা না, এই সুবিধা পাবা না, অসুবিধা হবে না, জিনিসের দাম বাড়িয়ে দেবো, ওখানে জায়গায় জায়গায় ক্যামেরা, অভদ্রতা করে দেখো। এবং কি বিদেশে গিয়ে যে চীনের লোকেরা আগে অভদ্রতা করতো, ঠিক আছে, হুম। তাদের আর বলে দেওয়া হয়েছে ভাই তাদের খালি পাসপোর্ট আমাদের দেখিয়ে দেবেন, মানে চীনের দেশ বলেছে, তারপরে ওরা দেশে ফিরুক, তাদের আমরা বুঝে নিচ্ছে যে বিদেশে গিয়ে চীনের নাম নষ্ট করা। তো তাদের ডান্ডা মেরে বহুত ঠান্ডা করে দিয়েছে। এবং মাঝে মাঝে ভাবি যে চীন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, কিন্তু ভাই জায়গাটা তো বেশ ভালোই, খারাপ না। হ্যাঁ, খারাপ দেখেছি। না, কিন্তু চীনে কোনো ওরকম স্বাধীনতা এইসব নিয়ে আবার ওরকম কোনো আলোচনা করা যায় না। কিন্তু আবার চীনের মানুষরা আবার এটা নিয়ে তেমন একটা কিছু বলেও না, ওই মানে ওরকম কিছু বলেও না। তো এটার পিছনে একটা রিজন আছে। তো চীনে গেলে আসলে একটা জিনিস বোঝা যায়, মানুষকে আসলে স্বাধীনতা চায় কিনা।
মানুষ আসলে কি স্বাধীনতা চায় নাকি মানুষ আসলে আয়েশ আরাম খাও ওইটা চায়? আর ওই চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা চায়। চীনে কিন্তু বস্তুগত অনেক সুন্দর উন্নতি আছে। হুম। হ্যাঁ, ওদের মানে যারা ভিতরে গেছে তারা আসলে এটার অনেক প্রশংসাই করে যে ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর, মানে সবকিছু একটা চ্যাটের মাধ্যমে করা যাচ্ছে। উইচ্যাট ওদের ওখানে যেটা আছে, হুম। সবকিছু একটা হিসাবের মাধ্যমে ফ্ললেসলি করা যাচ্ছে। তো এত সুন্দর সিস্টেম, আবার পরিবেশ সম্বন্ধেও ওরা একটু সচেতন। শিক্ষা দীক্ষা লাইব্রেরি টেকনোলজি এত অ্যাডভান্স, মানে করতেছে ওরা ধীরে ধীরে একটা এই ওয়ান পার্টি স্টেট সিস্টেমে থেকে। তো ওদের তো আসলে এই ফ্যাসিলিটি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তো তাদের আসলে কেন মানে স্বাধীনতা দরকার? স্বাধীনতা কে চাবে? একমাত্র পাগল ছাগল মানুষই স্বাধীনতা চায়। এবং স্বাধীনতা আমি তো মানে মাঝে মাঝে আমি বুঝিও না যে স্বাধীনতা মানে কি। স্বাধীনতা মানে এইটুকু বলার অধিকার যে আমার সরকার খারাপ, কিন্তু যদি সরকার সত্যি খারাপ না হয়, মানে বাই চান্স মানে হতে পারত। আমি নিশিরাতে আমি নিশিরাতে শয়ন স্বপনে তারপরে দিনের আলোতে হারিকেন জ্বালায়া আমি যাতে মন ভরে মানুষকে একটু সরকারকে গালাগালি করতে পারি। আমার জীবনে মেলা সাফারিংস, আমার জীবনে মেলা মুড সুইং হয়। সো আমি যদি ওই মুড সুইং এর দায়টা তো আমি কাউকে দিতে পারি না। আর এই আধুনিক যুগে তো ঈশ্বরকেও তো আসলে আমি খুঁজে পাইতেছি না কোথাও। তো আমি যদি সরকারের যে আছে তাকে যদি একটু গালাগালি করতে পারি, আমাকে একটু এইটুকু স্বাধীনতা দিলেই হবে, আর কিছু লাগবে না। আর বাদ বাকি আমি ওইটা মানতে রাজি আছি, আয়েশ আরাম খাও ওইটা পাইলেই আমি খুশি আছি। আর আমি বুঝে নিয়েছি, আমি একটু স্যাটার করে বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি একটু অন্যকে ধুইতে পারলে, যে এই যে আমার বাসায় আমার আজকে মন খারাপ কেন, কেন আমি আজকে রাস্তা দিয়ে হাঁটতে গেছি, একটা গাড়ি এসে একটা মানে পানির উপর দিয়ে গাড়ি চলে গেল, ওই কাদাটা আমার শার্টে লাগলো। তো এটা কার দোষ? এটা হলো তোমার ধরো নরেন্দ্র মোদীর দোষ, বা আমাদের প্রধানমন্ত্রীর দোষ, তারেক জিয়ার দোষ, বা হোয়াট এভার। মানে এরকম দিয়ে দিলাম আমি একটা বদনাম, দিয়ে তারপরে আমি সুন্দর করে আমি বাসার ভিতর চলে আসলাম, চলে এসে আমি একটা কফি টফি খাইলাম, তারপরে আমি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাইলাম, তারপরে আরো অন্যান্য কিছু করবো। মানে এই ফ্যাসিলিটি আমার সব সুন্দর আছে। তো এইটা একটু পাইলেই আমার আর কোনো সমস্যা নেই। কিন্তু চীনের ঝামেলাটা হয়েছে কি, যে চীনে আবার ওরকম কিছু হয়তো ওরকম বলা যায় না প্রকাশ্যে, কারণ অনেক কিছু নজরদারির ব্যাপার আছে। কিন্তু তাদের জনগণ আবার এইসব মানে কাঠামো এইসব নিয়ে আমি তখন খুশি। আর আবার তারা কিন্তু তাদের কিন্তু একটা ঘটনা আছে। চীন তো না হয় ভালো উদাহরণ, কিন্তু ভাবো আমাদের ভারত বাংলাদেশ অতটা খারাপ, মানে চীনের মতো ভালো না। কিন্তু উত্তর কোরিয়াও তো না, যেহেতু ওখানে এমন একনায়কতন্ত্র, চীনেও একনায়কতন্ত্র, মানে এক নায়ক না হলে এক পার্টি তন্ত্র, কিন্তু আহ উত্তর কোরিয়াতে জিনিসটা খুব একটা ভালো হয়নি। আর কোরিয়ান লোকরা যে অতটাও খারাপ বলে ধরা যাবে না, কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়া তো ভালোই উন্নতি করেছে। তো সেই ওটা তো আমেরিকা। একই মানুষকে নিয়ে উত্তর কোরিয়া নবডঙ্কায় চলে গেল, একই মানে রাজনীতি নিয়ে। কিন্তু হ্যাঁ, চীনে অবশ্য সমাজতন্ত্রের নামমাত্র, মানে এক পার্টি সিস্টেম আছে, গণতন্ত্র নেই, কিন্তু বাজারটা পুঁজিবাদী। তো সেক্ষেত্রে হয়তো বেঁচে গিয়েছে, পুঁজিবাদ দিয়ে মানে বস্তুগত সম্পদটা হ্যাঁ নিয়ে এসছে, কিন্তু এক হ্যাঁ, পার্টি তন্ত্র দিয়ে মানে সংস্কৃতিটা বা ওই মারামারি যেটা একটু হয় ওটা চাপা দেওয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ। দাম হয়েছে। তো এখন এই যে পুঁজিবাদ, তো মানুষের আমি যখন এই যে বারবার এই যে আয়েশ আরামের কথাটা বলি না, এটা বলে হলো মানুষের ইউটিলিটির কথা বিবেচনা করি। কারণ বেশিরভাগ মানুষই, আমার কাছে মনে হয় যে মানুষরা হলো কাইন্ড অফ চার্বাকপন্থী। ঋণ করে হলেও ঘি খাওয়া আছে না, মানে ইমিডিয়েটটা পছন্দ করে তারা, বা অ্যাটলিস্ট ভিতরে ভিতরে তারা ওইটা বাসনাটা পোষণ করে, যে আমার একটা ভাত কাপড় চোপড় থাকার জায়গা একটু কমফোর্টেবল ব্যাপার স্যাপার এটা থাকলেই, এটা যদি আমার থাকে তারপর আমি অন্য কিছু ভাইবা দেখি। হ্যাঁ। তো এই যে জিনিসটা যে মানুষের ভিতরে আছে, তো এই যে চায়না কি করেছে, চায়না কিন্তু আগে এটা দিয়ে কিন্তু সুন্দর করে সিস্টেম করে দিচ্ছে, যে ভাই দেখো তোমাকে আমি এটা দিচ্ছি। এই যে একটু আগে বললাম না যে নারীবাদের কথাটা বললাম, নারীর কথাটা বললাম, নারী কি করে? সে ওই টক্সিক হাজবেন্ডের কাছে কেন থাকবে? হাজবেন্ড টক্সিক, হাজারটা পরকীয়া করে বেড়ায়, কিন্তু ক্যাশ আছে। ওটার দেখেন জন্যই তো ওই ওটা যে তো মার্ক্সই বলে গেছে যে ওদের কোনো টক্সিসিটির সমস্যা না, সমস্যাটা সম্পত্তিটা চাই, এবং ওটাই ওদের বায়োলজি। কি সম্পত্তিটা করা যায়? বায়োলজি। সো এই যে বেসিক ইনস্টিংক্ট, এটাই মেজরিটি অফ মানুষের ভিতর দেখা যায়। তা আমি যদি একটু লার্জার পার্সপেক্টিভে যে ইন্ডিভিজুয়াল ব্যাপার আমি যদি না বলে নিই, এটা লার্জ এক্সাম্পল লার্জ সাইজ স্যাম্পল নেই, তাহলে এখানে দেখা যায় যে বেশিরভাগ মানুষ তো এটাতে আরাম খুঁজে পায়।
আমি যদি এখন রাস্তা দিয়ে যদি একটা সুন্দর সিস্টেমে হাঁটতে পারি, আমার যদি চুরি ছিনতাইয়ের ভয় না থাকে, হ্যাঁ, তারপরে আমি যদি আমার বাসার ভিতরে এসে যদি একটু মানে আরাম করে যদি একটু বসে যদি কফি টফি খাইতে পারি, চা খাইতে পারি, আমি যদি একটা সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করে যদি চলতে পারি, আমার স্যালারি স্যালারি যদি ভালো হয়, আমি কি আর কোনো বিপ্লব করবো? আমার কেন বিপ্লবের দরকার আছে? আমি কি স্বাধীনতা ওইসব কি ফিলোসফিতে কি ডেঞ্জার হবে না হবে যেটাতে আমি পুরো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যাব? আমার কি কোনো দরকার আছে ওইটার পিছনে টাইম ইউজ করার? দরকার নেই। হ্যাঁ, আমি জাস্ট বসে থাকবো, আমার হিসেবে খাবার, মানে এটা আমি সাধারণ মানুষের যে সাধারণ চিন্তা ভাবনা ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি, যে আমার তো আর কোনো দরকার নেই আন্দোলন ফান্দোলন করার, এত ঝামেলা ঝামেলা আমি কেন নেবো? হ্যাঁ, আমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, দরকার নাই, আমাকে সোমরসে ডুবাই দিলেই হয়েছে, আমি আনন্দ পাচ্ছি, আনন্দ নিতে নিতেই মরে যাবে, সমস্যা। এটা আমার আলটিমেট গোল। তো তারপরে ম্যাকিয়াভেলি সেটাই করে। ওইটার উত্তর একটু শেষে দাও। তোমার কি মনে হয় যে আমরা এই এক যুদ্ধে প্রবেশ করে গিয়েছি? আচ্ছা, যুদ্ধতে তো আমার মনে হয় যে হ্যাঁ, যুদ্ধতে আসলে ওইভাবে প্রবেশ হইছে। অবস্থা তো খুব ভালো দেখা যাচ্ছে না, সামনে একটা ক্যাটাস্ট্রফি হতে পারে ভালো, বা অর্থনৈতিক সংকট ভালো হবে। কারণ আমাদের এই দেশে কি হবে আমার এটা বোঝাটা মুশকিল। নানা ধরনের জিও পলিটিক্যাল বিষয়পত্র হবে। আর আরেকটা জায়গা তো শঙ্কা, যে পরবর্তী প্রজন্ম আসলে কেমন ভাবে যে গড়ে উঠতেছে, এটাও একটা শঙ্কাজনক বিষয়। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিছু সুবিধা হয়েছে, আবার অসুবিধা হয়েছে, মানুষের অ্যাটেনশনের স্প্যান কমে গেছে। নতুন প্রজন্ম আসলে কতটা ইফেক্টিভ হচ্ছে ওইটাও প্রশ্নবিদ্ধ। আর তারা কতটুকু স্ট্রাকচার ধরে রাখতে আগ্রহী ওইটাও প্রশ্নবিদ্ধ। তো ওইদের জায়গায় রোবটকে প্লেস করে দিয়ে আহ রোবটেরই জয় জয়কার হবে কিনা, এটা একটা ভয়াবহ লেভেলের একটা দেখা যাচ্ছে। আর আর একটা শঙ্কা আছে, যে অতিমাত্রায় টেকনোলজিক্যাল জায়গায় শক্তি ইনভেস্ট করতে গিয়ে যদি একটা এনভায়রনমেন্টাল ক্যাটাস্ট্রফি হয়, যেমন আমাদের কিছুদিন আগে কিন্তু ভূমিকম্প হয়েছে বেশ কয়েকবার, 3-4 বার। হ্যাঁ, যে কোন সময় ভূমিকম্প হয়ে এটা সব বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে বলা যায়। তো সামনের 5 বছর 6 বছর আসলে টোটাল আনসার্টেন একটা অবস্থা। হয় যুদ্ধে যাবে, নাইলে এনভায়রনমেন্টাল ক্রাইসিসে যাবে সবকিছু, আর নাইলে এই যে প্রজন্মগত ক্রাইসিস, এইগুলোতে একটা ধস নামার প্রবল একটা মানে ফোর্থ ফোর্থ টার্নিং এ তুমি মানে ভরসা রাখছো যে কথাটা কিছুটা হলেও সত্যি? কথাটা অতটাও মানে ফালাই দেওয়ার মতো না। শর্ট টার্নিং এর পরে মনে হয় না আর কোনো টার্নিং ফার্নিং হবে। এরপর টার্নিং হইলো মনে হয় না, ওই কি জানি আটলান্টিকের বরফ বলতেছে না কি জানি, ওইখানে ওই প্রান্তে যে যদি নতুন কোনো বস্তুগত জিনিস আবিষ্কার হয়, বা কোনো একটা ক্ষেত্র ভূমি যদি তৈরি হয়, ওইখানে যে আবার হয়তোবা একটা মানে দুইটা সভ্যতা। কেউ হয়তোবা বেঁচে টেচে যাবে, নতুন সভ্যতা তৈরি হবে, আবার এই সেম কাহিনী একই রিপিট হবে। আর যুদ্ধ শান্তি শান্তি যুদ্ধ, এরকমটাই রিপিট হবে। মানে জিনিসটা না, আমি আসলে এটা লাইক করি না actually। আমি যখন বলি না এই কথাগুলো, আমি চাই যে আমার এই সমস্ত অনুমান একদম ভুল হোক। আমি চাই না যে এরকম একটা মানে ধরা বাঁধা একটা স্ক্রিপ্ট বারবার একটা রিপিটেশন হোক। কিন্তু যত চাই না ওইটা, ততই এক্সাম্পলে আমি এখানে এটার দৃষ্টান্তই দেখতে পাই। যে সবকিছু এরকম রিপিটেটিভ। তখন আবার এই ধরো ভারতীয়, আমাদের ভারতবর্ষে যে আধ্যাত্মের যে শিক্ষাটা, ওখানে ফিরে আসতে হয় বারবার। যে ওখানে এসে দেখি যে বলছে যে সংসার মানেই হলো এই গোল গোল চক্র, গোল গোল চক্র, এর বাইরে কিছুই না। কিছু না কিছু এই চক্রাকারে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। তো এটা থেকে মুক্তির উপায় কি? এই চক্র থেকে বাইরে হয়ে যাবে, মোক্ষ লাভ করে ফেলে। তো এটা তো একটা ডিফারেন্ট একটা টপিক হয়ে গেল বিষয়টা। তো আমার মনে হয় যদি আমেরিকা যদি কোনো কারণে যদি আহ তাদের এই ক্যাটাস্ট্রফি যদি দূর করতে চায়, সম্ভবত তাদেরকে এমন একটা ফিলোসফির দ্বারস্থ হইতে হবে যেটা আসলে এই যে কমপ্লেক্সিটি, এটাকে সুন্দরভাবে হারমোনাইজ করতে পারে। এরকম একটা ফিলোসফি তাদের লাগে, বা ওই আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাতে হবে। কারণ এখন তাদের, তারা সুপার পাওয়ার যেহেতু, তো তাদের বস্তুগত উন্নতি হয়েছে, তো তাদের এখন ওই ডেভেলপমেন্টটা লাগবে, বা ওই একটা সুসংহত দর্শনে আসতে হবে। কারণ তাদের দর্শন তো কাইন্ড অফ হলো একটু ওয়ান সেন্ট্রিক দর্শন। এই গড, ইভিল, লাভ, জিজাস, ক্রিশ্চিয়ানিটি, এইটাই মানে আব্রাহামিক রিলিজন গুলোর যেরকম ট্রেড ওইরকম দেখা যায়।
তো আমার কাছে মনে হয় যে আরেকটু নুয়ান্স টাইপের দর্শন তাদের লাগবে, যেখানে আসলে কাইন্ড অফ, আমি যদি বলি একটু স্পিনোজা টাইপের দর্শন বা এরকম টাইপের একটা আন্ডারস্ট্যান্ডিং পৌঁছাইতে হবে জাতিগত ভাবে। তাইলে যদি তাদের পাগলামি ছাগলামি যদি একটু দূর হয়, বা আরেকটু যদি তারা অন্য কিছু করতে পারে। আর আমরা তো ভুলেই গেছি সবকিছু, আমাদের এই জায়গার যে কি দর্শন ছিল এনতেন, কারণ আমাদের পেটের ক্ষুধা হয়। তো পেটের ক্ষুধা থাকলে আর কি কারোর ভিতরে ওই দর্শন টর্শন কতটুকু যে ঢোকে, এটা তো মার্কস অনেক বিস্তর আলাপ আলোচনা করে গেছে। তো এখানে মার্কসকে একটা ক্রেডিট দিব, সে ইকোনমির আলাপটা অনেক ভালোভাবেই তুলে আনছে যে এটার কারণে কি কি ঝামেলা ঝামেলা হয়, এটা ইন্টারেস্টিং। আর বাদ বাকি ক্রিটিক ক্লাস, আমার কাছে মনে হয় যে আমাদের সব জায়গায় এখন আমরা এমন একটা পয়েন্টে চলে আসছি না, এখন আমাদের এককভাবে কিছু করা সম্ভব। আমাদের সবার উপর একটু বিশ্বস্ততা অর্জন করতে হবে, আর একটু নিজেদের ভিতরে ওই আন্ডারস্ট্যান্ডিং গুলো বোঝাপড়া করতে হবে। কারণ এই বোঝাপড়াটা কি যুদ্ধের মাধ্যমে আসবে, এটাই হলো আমার একটা চিন্তার বিষয়। ওই যে আছে না যে ঠিকই শেখে মানুষ, তো কেউ কেউ হয়তো বা আগে শিখবে, কিন্তু মেজরিটি কেসেসে মনে হয় না তারা যুদ্ধ না করে আসলে শিক্ষাটা নেবে। যাই হোক, আমরা মানে তো যুদ্ধের সমর্থন টমর্থনে নয়, কিন্তু মানে মনে হচ্ছে না, বিষয়টা এইদিকে যাচ্ছে, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, এই জায়গায় একটু মানে যুদ্ধের সমর্থন কেউই চায় না, কিন্তু যুদ্ধে জড়ায় যেতে হয়। ওই যে মহাভারতে তো আসলে কি হইলো জিনিসটা, মহাভারতের ক্লাসিক যদি পড়া হয়, হোয়াটএভার, অনেক যুদ্ধ হয়েছে, তারপর পরেও যুদ্ধ হয়েছে কত জায়গায়, ভারতবর্ষে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে তো কতগুলো যুদ্ধ হয়েছে, হয়েছে না? কম বেশি মিলাই ঝিলা যায় তো হয়েছে। তো আমরা চাই না যুদ্ধ, কিন্তু তারপর কি আর করা। কি আর যাই হোক, করা। একটা আচ্ছা, মানে ফোর টার্নিং এর যে বইটার কথা তুমি বললা, এটা লেখকের নামটা কি? আমি নাম শুনছি, লেখকের নামটা একটু বললে ভুলে গিয়েছি, তুমি আমার যদি একবার audience- দেখে নিও, ইয়েতে সার্চ করে আচ্ছা নিও। আচ্ছা, okay, ঠিক আছে, যাই হোক, লিঙ্ক দিয়ে দিও তাই ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং হ্যাঁ, অবশ্যই এটা মানে ভালো একটা আলোচনায় আসতে পারলাম শেষে, এবং সময় হয়ে এসেছে, মনে হয় দুটো বিষয় নিয়ে আলোচনা ছিল, আমরা একটু একটু আলোকপাত করতে পেরেছি আর কি। হয়েছে, এবং মানে ওই ডিটেল তথ্যগত হইলো না আলোচনা, মানে তথ্যগত ওইরকম না হলেও ইনসাইটফুল হয়েছে আর কি আলোচনা। যে এই এপস্টেইন ফাইলস বা এই যুদ্ধ, যে আমেরিকা ইরান হচ্ছে ইত্যাদি, রাশিয়া ইউক্রেন হচ্ছে, তো আমরা মোটামুটি একটা দিক দেওয়ার চেষ্টা করলাম। তথ্য তো অনেক জায়গায় রয়েছে, তথ্যের জন্য আবার না, আলোচনা তথ্য তো খুঁজে না হইলো, হ্যাঁ, খুবই সহজ খুঁজে জিনিস, না হইলো। খুবই সস্তা। এখন খাসির মাংসের দাম বেশি, সেইটার পিছনে দশটা সস্তা আছে। যাই হোক, দর্শকদের অনেক প্রশ্ন থাকলো, যদি কারোর দ্বিমত পোষণ করে বা সহমত হয়, সেটা কমেন্ট বক্সে জানাতে পারে, এবং ঠিকঠাক আলোচনায় আবার আমরা একসাথে আসবো। দেখা যাক কি কি নিয়ে আলোচনা হয়। আইনদাকে আবার ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। Thank you. ধন্যবাদ, আবার দেখা হবে। Okay.